তাই নিংড়ানো ভালোবাসা এবং অভিনন্দন জানিয়েছেন, অনেক কিছু লিখেছেন আমার সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি তার ঘটনায় যাচ্ছি। তবে ঘটনা শুরুর আগে তিনি আরো লিখেছেন, আমি প্রবাস জীবন থেকে আপনাদের জন্য অনেক ঘটনা সংগ্রহ করেছি। কখনো হিমালয়ের বরফ ঢাকা দেশ থেকে, কখনো গভীর অরণ্যের রহস্য থেকে, কখনো অন্য মহাদেশ থেকে, কখনো সমুদ্রের লাল সীমানা ও তলদেশ থেকে, আবার কখনো অন্য কোনো জগৎ থেকে খুঁজে এনেছি অসংখ্য প্রেত চরিত্র ও রহস্যে মোড়ানো সত্য ঘটনা। এই ঘটনাগুলোর বিনিময়ে আমি কখনো আপনাদের কাছে কিছু দাবি করিনি, কিন্তু আজ আমি আপনাদের কাছে একটি জিনিস চাইব। যারা এই শো পছন্দ করেন এবং নিয়মিত শোনেন, আপনারা এই চ্যানেলটিকে আরো বড় করতে সাহায্য করুন। আপনারা প্রত্যেকে যদি আপনার বন্ধু, সহকর্মী ও কাছের মানুষ যারা ভয়ের ঘটনা পছন্দ করেন অন্তত 5টি করে শেয়ার দেন, তবে সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই গড়ে উঠতে পারে বিশাল কিছু। এখানে আমার উদ্দেশ্য কি সেটা উল্লেখ করলাম। দেখুন, আমরা যত নতুন সদস্য পাব, আমরা তত নতুন নতুন ঘটনা পাব। আমাদের ঘটনার ভান্ডার যেন কখনো শেষ না হয়, সেই প্রত্যাশা নিয়ে ঝড়ের গতিতে ছড়িয়ে দিন বার্তা। প্রিয় লিসেনার্স, আমি জানি অনেক আগ্রহ নিয়ে আপনারা অপেক্ষায় আছেন কখন শব্দটা বেজে উঠবে আর চিরচেনা সুরের সাথে আমরা যাব ঘটনার মূল পর্বে। তাই আমি আরো কিছু কথা বলার ইচ্ছা থাকলেও থেমে যাচ্ছি। চলেন সরাসরি ঘটনার দিকে অগ্রসর হওয়া যাক। আমি জানি আপনারা আফ্রিকার ঘটনা অনেক পছন্দ করেন, তাই আপনাদের চাহিদা অনুযায়ী আমি একটা দীর্ঘ আফ্রিকান ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি নাইজেরিয়ার ওয়ো স্টেটের আমার পিতৃতুল্য বড় ভাই ববির কাছ থেকে। আমি ঘটনা সংগ্রহ করে সেটা ভূত.কমে লিখে পাঠাই। আমার এই শখটা ববি ভাই সম্মানের সাথে সমর্থন করেন। আপনারা যারা ববি ভাইয়ের থেকে সংগ্রহ করা আফ্রিকার কালো জাদু ও আত্মাবন্দি জাদুর 2টি পর্ব শুনেছেন, তারা নিশ্চয়ই এই মানুষটিকে চিনতে পেরেছেন। ষাটের কোটায় থাকা 6 ফুট লম্বা সুঠাম দেখি এই মানুষটার ভেতর নেই কোনো অহংকার। তিনি একেবারে মাটির মানুষ। আমি যেদিন ঘটনাটা ববি ভাইয়ের কাছ থেকে শুনি, সেদিন সন্ধ্যায় ববি ভাই একটু বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন আমার জন্য। ভাইয়ের সাথে দেখা করার সাথে সাথে ববি ভাই বলে ওঠেন, কি ব্যাপার মেহেদি, এত দেরি করলে যে আসতে? কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আমি কিছুটা ক্লান্ত গলায় উত্তর দিলাম, হ্যাঁ ভাই, একটু দেরি হয়ে গেল, হঠাৎ জরুরি একটা কাজে আটকা পড়েছিলাম। ববি ভাই উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা চলো, তোমাকে একটা জিনিস দেখাই। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কি ভাইয়া? ববি ভাই আমার হাত ধরে হাঁটা শুরু করলেন আর বললেন, আমাকে এখানে এতক্ষণ একা বসিয়ে রেখে এখন একটু বেশি প্রশ্ন করছো মেহেদি। আমি নীরব হয়ে গেলাম। আর কোনো কথা মুখে এলো না, শুধু পা চালালাম। তারপর আমরা পৌঁছালাম সার্জার আল নাহাদা রিফ টাওয়ারের বিপরীতে আর ইটো তেলের পাম্পের পূর্ব দিকের এক ফাঁকা জায়গায়। ওখানে থাকা পার্কিং লটের এক পাশে দাঁড়িয়ে ববি ভাই হাত ইশারায় কাউকে দেখালেন। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমাদের থেকে দূরে ফাঁকা মাঠের কোণে একজন লোক একা একা হাত পা নেড়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করে কারোর সাথে কথা বলছে, অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। মনে হলো সে যেন এমন কারো উপস্থিতি অনুভব করছে যেটা আমাদের চোখে ধরা দিচ্ছে না। আমি বলে উঠি, ভাইয়া, তাকে আমি চিনি। এলাকার সবাই এই লোককে পাগল বলে। আমি আগেও বহুবার দেখেছি, একা একা কথা বলে। আমি শেষ করতেই ববি ভাই বললেন, পাগল না, তুমি শুধু চুপচাপ দেখে যাও কি করে, তারপর তারপর তোমাকে বলছি ঘটনা। আমি ববি ভাইয়ের কথা শুনে সেদিকে তাকিয়ে থাকলাম। এই লোকটার প্রসঙ্গে একটু তথ্য জানিয়ে রাখি। সেটা হলো, এই লোকটা জুন জুলাই মাসের প্রচন্ড গরমের ভেতর খোলা জায়গায় দাঁড়িয়ে এভাবে অদৃশ্য কিছুর সাথে একা একা কথা বলেন আর বিভিন্ন অঙ্গভঙ্গি করেন, যেটা দেখে মনে হয় তার সাথে সত্যিই কেউ আছে, যেটা অন্য কারো চোখে পড়ছে না। শোনা যায় একবার সার্জার পুলিশ তাকে পাগল মনে করে ধরেছিল। তখন সে সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করতে থাকে, তারপর পুলিশ তাকে ছেড়ে দেয়। এই অঞ্চলে যারা থাকেন আর এই মুহূর্তে যারা শুনছেন, তারা নিশ্চয়ই দেখেছেন আফ্রিকান এই লোকটাকে। এই লোকটা আসলে কি সমস্যা নিয়ে ঘুরছে সেটা ঘটনার শেষে বলবো। যাই হোক, কিছুক্ষণ পর লোকটাকে আচমকা ভীষণ রাখতে দেখা গেল, যেন তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য কোনো শত্রুর ওপর চড়াও হলো। সে লাফিয়ে লাফিয়ে ঘুষি মারছে, কিল দিচ্ছে, যেন প্রবল শক্তি দিয়ে কাউকে পিটিয়ে
কাবু করছে। এরপর হঠাৎ সব বদলে গেল। লোকটা হোঁচট খেয়ে পড়ে গেল। মনে হলো অদৃশ্য প্রতিপক্ষ এবার পাল্টা আঘাত এনেছে। কিল ঘুষির লাথিতে সে একেবারে গুটিয়ে গেল আর বালুর ওপর আছড়ে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। আরে ভাই, লোকটা হচ্ছেটা কি? সে কোন বিপদে পড়েছে? আমি ছুটে যেতে চাইতেই পেছন থেকে শক্ত করে হাত টেনে ধরলেন ববি ভাই। খবরদার মেহেদী, ওইদিকে পা বাড়াবে না, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ববি ভাই এমন সতর্কতার সাথে আমাকে কথাটা বললেন, আমি পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম সেই করুণ দৃশ্য। বাধা দেয়ার কোনো নিয়ম নেই। নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলাম না। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম আমরা। তারপর ফিরে এলাম আজহার আল মাদিনার পাশে পরিচিত পার্কিং লটের আড্ডাখানায়। আসার পথে বাবু ভাই দুটো কোমল পানীয় কিনলেন। একটা আমার হাতে দিয়ে আরেকটা নিচে খুললেন। তারপর বোতল থেকে ছোট করে 4 ফোঁটা মাটিতে ছিটিয়ে গলা ভিজিয়ে বলতে শুরু করলেন। বলছেন, ববি ভাই, I have never seen the devil, but I have seen some so-called humans who are far more despicable than the devil. আমাদের নাইজেরিয়ার 3য় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত একটি অন্ধকারের দিক সম্পর্কে শুরুতে কিছু কথা তোমাকে জানিয়ে রাখি মেহেদী। নাইজেরিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে 2 ধরনের গোপন কিছু চর্চা করা হয়ে থাকে। ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত স্টুডেন্ট কাল্ট এবং সিক্রেট সোসাইটি। এই গোষ্ঠীগুলো কোনো সাধারণ ছাত্র সংগঠন নয়। এদের মূল বৈশিষ্ট্য কি কি, কেন এই কাল্ট, আজকের ঘটনার মাধ্যমে তুমি সেসব অনেক কিছু জানতে পারবে। আমি OAU এর একজন ছাত্র ছিলাম। ইউরোবাল্যান্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ইউনিভার্সিটি একসময় ছিল সেখানকার বহু পুরনো ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। কিন্তু দুর্ভাগ্যবশত 1990 দশকের শেষের দিকে এই ক্যাম্পাসই হয়ে ওঠে গোপন সোসাইটি ও কাল্ট কেন্দ্রিক সহিংসতার এক কুখ্যাত আখড়া। এই সহিংসতার জাল বোনা শুরু হয়েছিল আমাদের সময়কাল 1980-র দশক থেকে, বা তারও আগে থেকে, যা 1990 দশকে এসে আমাদের বিশ্ববিদ্যালয় সহ নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসগুলোতে কাল্ট গোষ্ঠীগুলোর ব্যাপক বিস্তার ঘটে। ব্ল্যাক এক্সের মতো সেই সময় শিক্ষার্থীদের মনে ভয় ও আতঙ্কের জন্ম দিত। এদের পরিচালিত কর্মকাণ্ডে প্রায় লেগে থাকত রিচুয়ালিস্টিক ও জঙ্গি সদৃশ্য সহিংসতার ছাপ। 1999 সালের কোন এক কালো রাতে OAU হত্যাকাণ্ড ছিল সেই বর্বরতার চূড়ান্ত বহিঃপ্রকাশ, যেখানে রাতের অন্ধকারে বহু ছাত্রকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, যার লাশের কোনো সঠিক তথ্য কোনো সংবাদ মাধ্যম দিতে পারেনি। এটি ছিল কোনো বিচ্ছিন্ন ঘটনা, বরং পুরো দশক জুড়ে ক্যাম্পাসে যে তীব্র কাল সহিংসতা চলছিল তার প্রভাবে ওই বর্বর হত্যাকাণ্ড ছিল, যা স্পষ্ট রিচুয়াল কিলিং মিশন নামে পরিচিত। সে সময় পুলিশ, ছাত্র ইউনিয়ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যেও চাপা উত্তেজনার সৃষ্টি হলেও এদের সামনে সবাই অসহায় হয়ে ওঠে। শুধু OAU নয়, আমাদের সময় থেকে নাইজেরিয়ার অন্যান্য বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ঘটে যায় কিছু বর্বর ঘটনা। ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের কাল্ট সহিংসতার খবর পাওয়া যেত। এবার আমি তোমাকে একটি ঘটনা বলছি যার সাক্ষী আমি নিজে, যার অনেক কিছু আমি দেখেছি এবং শুনেছি। আমি OAU এর হলরুমে 3য় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য বসে আছি। ক্লাসরুমের পরিচিত আওয়াজটা এখনো মনের ভিতরে বাজছে। কাগজ কলমের খসখস শব্দ, টিকটিক করা দেয়ালের ঘড়ি, দূরে কোনো দরজা খোলার শব্দ। চোখ বরাবর ঘড়ির দিকে চেয়ে আমি লক্ষ্য করলাম আমার এক কাছের বন্ধু পুণ্ডে উপস্থিত নেই। একবার হাস্যরসে চিন্তা করলাম হয়তো দেরি করছে, কিন্তু কিছুক্ষণ পরে মনে এক অদ্ভুত খিঁচুনি ধরল। এতটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় না আসা মানে নিশ্চয়ই তার বড় কোনো বিপদ হয়েছে। ভেতরে ভেতরে একটা ঠান্ডা ভয় জেগে উঠল। আমি ভাবলাম, ওটা কি কোনো অসুস্থতা, নাকি ওর পরিবারের কোনো দুর্ঘটনা, নাকি হঠাৎ কোথাও আটকা পড়েছে। প্রিয় বন্ধুর অনুপস্থিতি আমার মনে দুশ্চিন্তার একটা ছায়া ফেলল। পরীক্ষার আবেগের মধ্যে হঠাৎ একটা তীব্র অস্থিরতা ঢুকলো। আমি আর কাগজে মন রাখতে পারলাম না, শুধু তুণ্ডের জন্য ছটফট করতে লাগলো।
সেদিনের পরীক্ষাটা কোনোভাবে শেষ করে আমি পুরো ক্যাম্পাসে খোঁজ করতে শুরু করি। কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে খুঁজতে থাকি, পাই না। তারপর লেকচার থিয়েটারের গলিতে, ক্যাফেটেরিয়ার বুকারে, স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং সহ সব জায়গায় টুন্ডেকে খুঁজতে থাকি। সেদিন আমি কিছু পরিচিত মুখকে জিজ্ঞেস করি, টুন্ডে কোথায়? সবার কাছ থেকে একটি উত্তর আসলো, তারা জানে না কোথায়। একরাশ হতাশায় আমার হৃদয়টা কেঁপে উঠল। বাকি পরীক্ষাগুলো এভাবে কেটে গেল, কিন্তু টুন্ডের কোনো দেখা পেলাম না। শেষ পরীক্ষা দিয়ে আমি ক্যাম্পাসের বাইরেও টুন্ডেকে খুঁজতে লাগলাম। সে সময় মোবাইল ফোনের সাথে পরিচিত না হওয়ার কারণে তাকে খুঁজে পাওয়ার আশাটা আমার জন্য আরো কঠিন হয়ে ওঠে। তবুও আমি ক্যাম্পাসের ভেতরে বাইরে দিন রাত তাকে খুঁজে চলি। সব জায়গা, সব পরিচিত বন্ধুদের কাছে খুঁজেও পেলাম না টুন্ডেকে। শেষের পরীক্ষা দিয়ে আমি আর আরেক ঘনিষ্ঠ বন্ধু আবিবায়কে নিয়ে টুন্ডের বাড়ির পথে রওনা হলাম। বন্ধুত্বের সুবাদে এর আগেও তার বাড়িতে যাওয়া হয়েছিল আমাদের। পরিচিত দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে গেলাম টুন্ডের বাড়ি। ওর বাড়ি যেয়ে ডাকতে লাগলাম, টুন্ডে, টুন্ডে, ও টুন্ডে, বাড়িতে আছিস? আমাদের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলেন টুন্ডের মা। আন্টি চিনে ফেললেন আমাদের। দেখা মাত্রই আও মাও করে কেঁদে ফেললেন তিনি। ধীরে ধীরে বাড়ির প্রতিটা সদস্য বেরিয়ে আসলো। সবার চোখে মুখে শোকের ছায়া স্পষ্ট ফুটে উঠেছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই আন্টি আঙ্গুল দিয়ে টুন্ডের ঘরের দিকে ইশারা করলেন। আমরা আর বিলম্ব না করে ঘরে প্রবেশ করতে লাগলাম এবং যে দৃশ্য দেখলাম তা দেখার পরে আমাদের হৃদয়ে যেন কেউ অদৃশ্য ছুরি চালিয়ে দিল। ঘরে ঢুকে টুন্ডেকে দেখে আমাদের হৃৎপিণ্ডটা ধপ করে থেমে গেল। এ কি দেখছি? এ কি আমাদের সেই সুস্থ সবল বন্ধু টুন্ডে? তার চোখ দুটি যেন দুটো গভীর কালো গহ্বর, যেখানে আলোর কোনো চিহ্ন নেই। চামড়ার সঙ্গে হাড়গুলো এমন ভাবে মিশে গেছে যে মনে হচ্ছে কোনো জীবন্ত কঙ্কাল বিছানায় শুয়ে আছে। তার শরীরটা একদম অসাড়। আমাদের উপস্থিতি বুঝতে পেরে শুধু মাথাটা কোনো মতে ঘুরিয়ে ইশারা করে কাছে যেতে বলল। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন হাজার বছরের নীরব কান্না জমে আছে তার চোখে। আমরা আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আও করে কেঁদে উঠলাম। টুন্ডের এই করুণ অবস্থা দেখে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আমাদের প্রিয় বন্ধুটা এভাবে শেষ হয়ে যাচ্ছে, এটা বিশ্বাস করতে মন চাইছে না। আমরা টুন্ডেকে জড়িয়ে ধরলাম। আমাদের চোখে জল যেন টুন্ডের যন্ত্রণা ধুয়ে দিতে পারছিল না, বরং আমাদের অসহায়ত্ব আরো বাড়িয়ে দিচ্ছিল। টুন্ডের কাছে যেতেই তার চোখ দুটো যেন আরো বেশি অশান্ত হয়ে উঠল। তার গলা দিয়ে ভাঙা ভাঙা আওয়াজ বের হলো, তোরা এসেছিস? আমি ভেবেছিলাম তোদের সাথে আর দেখা হবে না। ওর বলা প্রতিটি শব্দ যেন তার গভীর যন্ত্রণা থেকে বের হয়ে আসছিল। সে বলল, আর মাত্র 2 দিন, তারপর আমাকে বলি দেওয়া হবে। কিন্তু আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তোরা আমাকে মেরে ফেল এখনই, এই উপকারটুকু কর। আমি এমন কথা শুনে হতবাক হয়ে গেলাম। বললাম, টুন্ডে, কি বলছিস এসব? কিসের বলি? আর তোর এই অবস্থা কিভাবে হলো? আমার গলা থেকে প্রশ্নগুলো যেন জড়িয়ে যাচ্ছিল। টুন্ডে অসহায় ভাবে বলল, ওরা আমাকে দেখছে। আমি ক্যাম্পাস থেকে পালিয়ে আসার পর থেকে ওরা সব সময় আমার সাথে থাকে। কথাগুলো বলতে বলতে টুন্ডের চোখ দুটো আতঙ্কে বড় হয়ে উঠল। মনে হলো সে ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। আমার কি হয়েছে সেটা বললে, যদি সে চলে আসে তাহলে আমার গলা টিপে ধরবে, কিন্তু পারবে না। এখন ওরা 3 জন আছে। ওই দেখ, ওরা আমার সাথে ফিসফিস করে কথা বলছে। তারপর টুন্ডে অসহায় চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, ওইদিকে দেখ, আমাকে জবাই করে ফেল। তারপর সে চোখ বুলিয়ে ঘরের চারপাশটা খুঁজতে খুঁজতে বলল, ওখানে একটা ছুরি আছে, দে, আমার গলায় চালিয়ে দে, আমি মুক্তি পাবো। এই বলে সে কাঁদতে শুরু করলো। আমাদের
ধৈর্যের বাঁধ তখন ভেঙে যায়। যন্ত্রণা ও রাগ মিশ্রিত কণ্ঠে তাকে বলি, তুই কখন থেকে কি সব বলে যাচ্ছিস? তোর কি হয়েছে সেটা তো বলবি। আমার সাথে তাল মেলায় আদিবায়ু। হ্যাঁ, সেটা না বললে কিভাবে বুঝবো আমরা? কি হয়েছে তোর? আমাদের কথা শুনে টুন্ডে কিছুক্ষণ নীরব থেকে বলতে শুরু করে, ওরা চারজন আমাকে অসহ্য যন্ত্রণা দেয়। এখন যে তিনজন আছে, এই তিনজনের পাশাপাশি প্রতি রাতে কুচকুচে কালো বর্ণের বিকৃত মুখের এক শয়তান আসে আমার কাছে। হ্যাঁ, আমি ভাবি আমিও মানুষ রূপী নিকৃষ্ট শয়তান। শয়তান আসে আমার মতো আর এক শয়তানের কাছে। শয়তানের মনে কোনো দয়া থাকে না, কোনো মায়া থাকে না। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, তার কণ্ঠস্বর কেঁপে উঠল। কয়েক সেকেন্ড নীরব থেকে টুন্ডে আবার বলতে শুরু করলো, ওই শয়তানটা এই তিনজনকে হুকুম দেয়, এই তিনজনকে নির্দেশ দেয় আমাকে শক্ত করে ধরে রাখতে। তারপর ওই চতুর্থ শয়তানটা আমার গলা টিপে ধরে যতক্ষণ না আমার শ্বাস বন্ধ হয়ে আসে। যখন মনে হয় প্রাণবায়ু বেরিয়ে যাবে, ঠিক তখনই আমাকে ছেড়ে দেয়, আমাকে নিঃশ্বাস নেয়ার কিছুটা সময় দেয়। তারপর আবার গলা চেপে ধরে। আমি বেহুশ হয়ে যাই। জ্ঞান ফিরলে আবার সে একইভাবে যন্ত্রণা দিতে থাকে। ওরা আমাকে পুরোপুরি মারে না, শুধু মৃত্যুর যন্ত্রণা দেয়। কষ্ট দেখে ওরা হাসে। এভাবে ভোর পর্যন্ত আমার উপরে নারকীয় অত্যাচার চলে। রাত থেকে ভোর পর্যন্ত প্রতিটা সেকেন্ডে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করি। আমার পাশে আমার বাবা মা, পরিবারের অন্যান্য সদস্যরা থেকেও আমাকে বাঁচাতে পারে না এই শয়তানের হাত থেকে। টুন্ডের এমন ভয়ঙ্কর পরিণতির কথা জানতে পেরে ও দেখে আমাদের চোখ থেকে শ্রাবণ ধারার মতো অশ্রু ঝরতে থাকে। ঘটনাকে থামিয়ে দেন ববি ভাই। কয়েক দশকের চাপা কষ্ট তার চোখে মুখে ফুটে ওঠে। ততক্ষণে আমাদের সাথে যোগ দিয়েছে চুকস, অর্জুন ও কার্তিক। আমরা সবাই নীরবে শুনছিলাম ববি ভাইয়ের বন্ধু টুন্ডের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। চুকস ববি ভাইকে ঠান্ডা পানির বোতল এগিয়ে দিলে উনি গলা ভিজিয়ে দম নিয়ে আমাকে বলেন, টুন্ডে কতটা কষ্ট পেয়েছে সেটা উপলব্ধি করতে হলে কিছুক্ষণ দম বন্ধ করে রাখো মেহেদি, পারবে? ওই পরিস্থিতিতে আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। মনে পড়ে গেল এক ভয়ঙ্কর অতীতের কথা। গলা থেকে কোনো শব্দ বের করতে পারলাম না। ভূতে বিশ্বাস না করে আমার বন্ধু কার্তিক, যে সবসময় অসংখ্য যুক্তি আমাদের সামনে তুলে ধরেন, বোঝাতে চান এগুলো সব মানুষের বানানো গল্প, সেদিন তিনিও চুপ করেছিলেন মূর্তির মতো। যাই হোক, ববি ভাই আবার বলতে শুরু করলেন। টুন্ডে বলছে, এটা আমার পাপের সাজা, তোরা আমাকে মেরে ফেল। প্রতিদিন বারবার মরে যাওয়ার চেয়ে সেই ভালো। আমাদের বন্ধু টুন্ডের সেই হৃদয় বিদারক আর্তনাদ আমাদের মনকে ক্ষত বিক্ষত করে দিল। আমরা আর কিছু বলতে পারছিলাম না, শুধু তার অসহায় চোখগুলোর দিকে তাকিয়েছিলাম। তখন আমাদের নিজেদেরকে অপরাধী মনে হচ্ছিল। আসলে টুন্ডের সাথে কি হয়েছিল, ববি ভাইয়ের কাছ থেকে যা জেনেছি তা এখন টুন্ডের নিজের জবানিতে আপনাদের সামনে তুলে ধরছি। বলছেন, টুন্ডে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পরের ঘটনা। নতুন পরিবেশে আমি তখন নিঃসঙ্গ। একদিন লাইব্রেরির কোণে বসে একটা বই পড়ছিলাম। ঠিক তখনই তিনি এলেন। একটা লম্বা কালো শার্ট, কালো প্যান্ট পরা এক অদ্ভুত মানুষ। তিনি আমার দিকে হাত বাড়িয়ে বললেন, হাই, আমি জেমস। আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললাম, হ্যালো, আমি টুন্ডে, নাইস টু মিট ইউ। জেমস বললেন, তুমি মনে হয় এবার ভর্তি হয়েছ। আমি তোমার সিনিয়র, ইকোনমিক্সের শেষ বর্ষের ছাত্র। আমি মাথা নেড়ে বলি, হ্যাঁ ভাইয়া, আমিও ইকোনমিক্সে। জেমস হাসলেন। তার ফ্যাকাশে মুখের তুলনায় অসম্ভব রকমের লাল চোখ দুটো যেন আরো বেশি জল জল করে উঠল। উষ্ণ একটা হাসি দিয়ে বললেন, তাহলে তো বেশ ভালো হলো, আমরা
একই সাবজেক্টে পড়ছি, কোনো নোটস বা অন্য কোনো কিছু দরকার হলে জানাতে পারো, আমি চেষ্টা করবো সাহায্য করার। আমি কৃতজ্ঞতা জানালাম। প্রথম দেখাতেই তার চোখে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলাম। তারপর থেকে প্রায়ই তার সাথে আমার কথা হতো। একটা জিনিস লক্ষ্য করতাম, তাকে সবসময় কালো রঙের পোশাকে দেখতাম। তার চোখ দুটো যেন সবসময় অস্বাভাবিকভাবে লাল থাকতো, আর মুখটা ফ্যাকাশে। একদিন কৌতূহল সামলাতে না পেরে সরাসরি জিজ্ঞাসা করে ফেললাম, ভাইয়া, মনে হয় কালো রং আপনার খুব পছন্দ। কেন বলতো? না, আপনাকে সবসময় কালো পোশাক পরে দেখি তো, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কালো অন্ধকার আমি খুব পছন্দ করি। তবে তুমি আমাকে আবার গথের চরিত্র মনে করো না। কালো অন্ধকার, তার সেই রহস্যময় কথার অর্থ আমি সেদিন বুঝতে পারিনি। তবে তার কথাগুলো আমার মনের ভেতরে এক অজানা কৌতূহলের বীজ বপন করে দিল। আমি ইতস্তত করে বললাম, গথ, সেটা কি ভাই? এটা কি কোনো গানের দল, নাকি নতুন ধরনের কোনো ফ্যাশন? গানের দল? ফ্যাশন? না টুন্ডে, ওগুলো কেবল বাইরের খোলস, যারা সবকিছুকে শুধু আলো আর সাদা আলোয় দেখতে অভ্যস্ত। তারা এই সংস্কৃতিকে কেবল কালো পোশাক আর বিষণ্ণতা মনে করে। কিন্তু গথ তার চেয়ে অনেক বেশি গভীর। জেমস ভাই আমার দিকে ঝুঁকে এলেন, বললেন, কালো আমার জন্য একটা প্রতীক। এটা হলো সেই শূন্যতার মতো, যেখানে আলোর প্রতারণা নেই, যেখানে মানুষের ভেতরে সত্য, রহস্য এবং সুপ্ত ক্ষমতাগুলো লুকিয়ে থাকে। সাধারণ মানুষ আলোতে বাঁচতে ভালোবাসে, কারণ আলো তাদের দুর্বলতাগুলোকে ঢেকে রাখে। কিন্তু আমরা যারা অন্ধকারকে ভালোবাসি, তারা জীবনের অমোঘ সত্য, অর্থাৎ মৃত্যু, দুঃখ এবং পতনকে অস্বীকার করি না, বরং আমরা তা গ্রহণ করি। এটাই আমাদের শক্তি। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। মনে হলো তিনি শুধু একটি ফ্যাশন বা সংস্কৃতি নিয়ে কথা বলছেন না, তিনি জীবনের এক গভীর দর্শন তুলে ধরেছেন। এই দর্শন যেন আমার ভেতরে থাকা দুর্বল অংশটাকে আকর্ষণ করছিল। জেমসের কথাগুলো সেদিন আমার কাছে অন্যরকম মনে হয়েছিল, কিন্তু তার ভেতরের গোপন শক্তি অর্জন করার ইঙ্গিতটা আমি ধরতে পারিনি। আমি তখনও বুঝতে পারিনি এই কালো পোশাক আর গথিক দর্শন হলো কেবল একটি আবরণ, এক এমন দর্শন যা নতুন শিকারকে আকারের জগতের স্বাগত জানানোর জন্য বানানো হয়ে থাকে। দিনে দিনে আমাদের সম্পর্ক বেশ গভীর হয়ে যায়। তিনি আমাকে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে নিয়ে যেতেন। সেখানে তিনি তার কিছু বন্ধুদের, সিনিয়র জুনিয়রদের আমার সাথে পরিচয় করিয়ে দিতেন। এদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও ছিল। সকল সেই পার্টির আড়ালে অনেক কিছু চলত, এবং তখনও পর্যন্ত সেগুলো আমার চোখে সেভাবে ধরা পড়েনি। এভাবে দিন চলছিল। তোদের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমি যদি কখনো জেমসকে তোদের কথা বলতাম, অর্থাৎ তুই, আদেবায়ু, তখন জেমস অদ্ভুতভাবে আপত্তি জানাতো। তার এই বিশেষ আপত্তির কারণে আমি কখনো তোদের কাছে জেমসের ব্যাপারে জানাতে পারিনি। যাই হোক, এবার কিছু ঘটনা উল্লেখ করি। ঘটনা 1, আমার কিছু টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু বাড়ি থেকে টাকা পাবো না জেনে আমি হতাশায় ভুগছিলাম। এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেমস। তিনি টাকাটা আমার হাতে তুলে দিলেন এবং বললেন, তুমি আমার ছোট ভাইয়ের মতো, এটা ফেরত দিতে হবে না। তার কথা শুনে আমি কৃতজ্ঞতা ও সম্মানের সাথে সেটা গ্রহণ করলাম, কিন্তু কেন যেন মনে হলো এটা কোনো উপহার নয়, বরং এক অদৃশ্য ঋণ, যা তিনি ভবিষ্যতে কোনোভাবে আদায় করে নেবেন। ঘটনা 2, তোরা তো জানিস আমি আমার ব্যাচমেট অনিতাকে কতটা পছন্দ করতাম। ইউনিভার্সিটিতে প্রথম যেদিন ওকে দেখি, সেদিন থেকেই আমি ওকে পছন্দ করি। বারবার যখন অনিতা আমাকে প্রত্যাখ্যান করে, আমি মানসিকভাবে ভেঙে পড়ি। একদিন মন খারাপ করে লাইব্রেরির এক কোণে বসেছিলাম। জেমস আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে টুন্ডে, এমন কেন মুখ? আমি লজ্জা ভেঙে তাকে সব খুলে বললাম। জেমস হেসে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাল যখন অনিতার সাথে দেখা হবে, তখন তার চোখে চোখ রেখে তোমার মনের কথা জানাবে। বিশ্বাস করো, ও শুনবে। আমি দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি তাকে অনেকবার বলেছি, কিন্তু সব সময় ও না বলেছে। কাল একবার দেখা করে দেখো, আমি নিশ্চিত সে তোমাকে ফিরিয়ে দেবে না।
তার এমন আত্মবিশ্বাসী কথা শুনে আমি দ্বিধায় পড়ে যাই। তবুও পরের দিন আমি অনিতার চোখে চোখ রেখে আমার কথাগুলো বললাম। সে রাজি হয়ে গেল। টুন্ডিকে থামিয়ে দিলেন ববি ভাই। তিনি বললেন, হ্যাঁ, আমরাও কতবার অনিতাকে বুঝিয়েছিলাম টুন্ডে ভালো ছেলে, রাজি হয়ে যা, কিন্তু সে ভীষণ জেদি মেয়ে ছিল। সেদিন আমরাও ভীষণ অবাক হয়েছিলাম, টুন্ডে তুই যখন বললি অনিতা তোকে ফিরিয়ে দেয়নি। তাহলে এটাই ছিল অনিতার বদলে যাওয়ার মূল কারণ। কিন্তু মেয়েটা হঠাৎ কোথায় একদিন হারিয়ে গেল। অনিতার হারিয়ে যাওয়ার কথা শুনে টুন্ডে অঝরে কাঁদতে লাগলো। তার কাঁপা কণ্ঠে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক সত্য। টুন্ডে বলে, ও হারিয়ে যায়নি, ওকে বলি দেয়া হয়েছে। টুন্ডির কথা শেষ হওয়ার সাথে সাথে ববি ভাই ও আদিবায়ুর শরীর হিম হয়ে আসে। তাদের শরীরে কাঁটা দিয়ে ওঠে। কি বলছিস টুন্ডে? বলি কেন? ইন্দের মুখে কোনো কথা নেই। সে শুধু নীরবে চোখের পানি ফেলতে থাকে। তার চোখ দুটোতে তখন শুধুই এক ভয়ঙ্কর স্মৃতি। একরাশ নীরবতা ভেঙে টুন্ডে আবার বলতে শুরু করে, সন্তরা, অনিতা যখন আমাকে গ্রহণ করল তখন এক আকাশ ছোঁয়া আনন্দে আমার মন ভেসে উঠেছিল। সেই খুশির খবরটা জেমসকে জানাতেই তিনি মৃদু হাসলেন। তারপর ফ্যাকাশে মুখে এক চেলতে হাসি রহস্যময় মনে হলো। সে বলল, আমি জানতাম এবার তুমি সফল হবে। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস যা আমার মনে কৌতূহল জাগিয়ে তুলল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন যে এবার রাজি হবে? আপনি কি আগে থেকে অনিতাকে চেনেন? না ছোট ভাই, আমি জানি তোমার মনের ভেতরে কি চলছে। রাতারাতি একটা মেয়ের মন পরিবর্তন করে ফেলাটা কোনো সাধারণ বিষয় নয়। তাহলে আপনি কি কোনো আধ্যাত্মিক শক্তির অধিকারী? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি কিছু তো জানি যা এই মুহূর্তে তোমাকে বলতে পারছি না। অত্যন্ত গোপনীয় বিষয়। আর হ্যাঁ, তোমার কাছে অনুরোধ, তুমিও কাউকে এই ব্যাপারটা বলতে যেও না, তাহলে তুমি ওকে চিরতরে হারাবে। তার কথা শুনে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। না না, আমি তাকে হারাতে চাই না। আমি কথা দিচ্ছি কাউকে কিছু বলবো না। লোভের বশে আমার ভেতর থেকে আরো একটা প্রশ্ন বেরিয়ে এলো, কেননা কি এমন শক্তি এটা যে রাতারাতি মানুষের মন পরিবর্তিত করে ফেলতে পারে? আপনি শুধু আমাকে একটা কথা বলেন, আপনি এটা কিভাবে শিখলেন? এই আধ্যাত্মিক ক্ষমতার উৎস কি? প্রথমে রাজি না হলেও জেমস একটা সময় আমার অনুরোধ মানতে রাজি হলো, কিন্তু আমি তখনও বুঝিনি এটা ছিল আমাকে ফাঁদে ফেলার তার নতুন কৌশল। জেমস বললেন, তাহলে শোনো টুন্ডে, আমার এই ক্ষমতার উৎস কি সেটা জানতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে। আমি যখন দেখবো তুমি এই ক্ষমতাটা আসলে কি সেটা জানার জন্য উপযুক্ত হয়ে উঠেছ, আমি কথা দিচ্ছি শুধু উৎস নয়, এই ক্ষমতা কিভাবে আমি আয়ত্ত করলাম সেটা জানানোর পাশাপাশি আমি তোমাকে হাতে কলমে শিখিয়ে দেব। তুমি এটা আয়ত্ত করতে পারবে। একটু ভেবে বললাম, আমি রাজি। সেখান থেকেই আমার সর্বনাশের শুরু। আমার মনের ভেতর তখন একটা জিনিসই ঘুরপাক খেতে থাকে, যে শক্তি এক রাতের ভেতরে মানুষের মনের উপরে দখল নিতে পারে, সেই শক্তি যে কোনো মূল্যে আমাকে অর্জন করতে হবে। 7-5 না ভেবে আমি জেমসকে বললাম, ভাই আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। তোমাকে প্রথমে সাহসিকতার প্রমাণ দিতে হবে। প্রমাণ করতে হবে যে তুমি এই শক্তি অর্জন করার যোগ্যতা রাখো। আজ মধ্যরাতে শহরের বাইরে ঘন জঙ্গলের পাশে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। ওই বাড়িতে কোনো আলো নেই, কোনো মানুষ নেই। তুমি সেখানে একা যাবে। এক রাতের জন্য তোমাকে সেখানেই থাকতে হবে। ভোর হওয়ার আগে তুমি কোনোভাবেই সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবে না। তুমি যদি একটি রাত সেখানে কাটিয়ে কাল সকালে বেরিয়ে আসতে পারো, তাহলে বুঝবো তুমি এই শক্তি অর্জন ও এই পথে চলার যোগ্য। তবে মনে রেখো টুন্ডে, কোনো ধরনের চালাকি করতে গেলে তুমি ধরা পড়ে যাবে। তখন 1000 বার বললেও আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। তবে তুমি নিশ্চিত থেকো, এটা তোমার প্রাণ যাবে না। এটা তোমার সাহস কতটুকু আছে সেই পরীক্ষা। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার উপরে নজর রাখবো। কিভাবে রাখবো সেটা তুমি পরে জানতে পারবে।
একটানা কথা বলে জেমস থামলেন। নির্জন এক বাড়িতে একা রাত কাটাতে হবে শুনে আমার শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। এক মুহূর্তের ভেতরে সামলে নিলাম নিজেকে। দৃঢ় সংকল্প নিয়ে বললাম, আমি রাজি। আর এভাবেই নিজেকে আমি নিজের অজান্তেই ঠেলে দিলাম এক অন্ধকার জগতে। সেদিন সন্ধ্যার আগে আমি জেমসের কাছ থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম সেই পরিত্যক্ত বাড়িতে। একরাশ ভয় আর অবাধ্য জেদ নিয়ে এগিয়ে গেলাম বাড়ির ভেতরে। ততক্ষণে সূর্য ডুবে চারপাশটা অন্ধকারে ডুবে যেতে শুরু করেছে। আমি ধীরে ধীরে পা বাড়াই। ঘরের ভেতর ঢুকতেই আমার নাক পর্যন্ত এক বিচিত্র গন্ধ উঠে এলো। ধুলো, পচন আর স্যাঁতস্যাঁতে গন্ধে আমার মনে হলো এ শুধু পুরনো বাড়ির গন্ধ নয়, এ যেন পচন ধরা কোনো রহস্যের ঘ্রাণ। মৃদু চাঁদের আলোর সাথে আমি দেখতে পাই ভাঙা কাঠের জানালার পাল্লাগুলো ঘরের মেঝেতে তীর্যকভাবে পড়ে আছে, আর আমার প্রতিটা পদক্ষেপের শব্দগুলো এক এক করে ছড়িয়ে পড়তে থাকে এই নির্জন ভৌতিক বাড়িটাতে। আমি সাথে করে একটি ছোট টর্চ লাইট এনেছিলাম। সেটার সাহায্যে আমি এই পরিত্যক্ত বাড়ির ভেতরে বাইরে ভালো করে দেখতে থাকি। ভয় যেন আমাকে গিলে খেতে শুরু করেছে। আমি নিজের ভয়কে চাপা দিয়ে শক্তভাবে নিজেকে মনে করালাম, অনিতাকে আমার চাই। যে কোনো মূল্যে আমি তাকে হারাতে দেব না। এই শক্তি আমাকে অর্জন করতেই হবে। এই চিন্তা আমাকে অনড় রাখলো। হঠাৎ এক ঘর থেকে একটা শিশুর কান্না আমি শুনতে পেলাম। শব্দটা মনে হচ্ছিল যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আমি কান খাড়া করে শুনলাম। কান্না মুহূর্তের মধ্যে থেমে গেল। আমি বুঝতে পারছিলাম এটা নিছক কোনো ভৌতিক ঘটনা নয়, এর পেছনে জেমসের কোনো কৌশল বা পরীক্ষা আছে। তাই আমি নিজেকে সংযত করে সেই শব্দের উৎসর দিকে এগিয়ে গেলাম। কান্নার উৎস ধরে সেদিকে পা রাখতেই কান্নার শব্দটা আবারও শুরু হলো। আমি থেমে যাই। আমার হৃদয়ের কম্পন বৃদ্ধি পায়। প্রতিটা কম্পন যেন এক একটি কামানের আঘাত। আমি শব্দটার কাছে, একদম কাছে চলে আসি। এবার তা আমার ঠিক কানের পাশেই কেউ করছে। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, কিন্তু চারিদিকে কিছুই দেখতে পেলাম না। অনুভব করলাম হিমশীতল বাতাস আমাকে ছুঁয়ে গেল। ধীরে ধীরে সেই কান্নার শব্দ বিকৃত হয়ে একটি বিকট হাসিতে পরিণত হলো, যা প্রতিটি ভাঙা দেয়াল আর ভাঙা চাল থেকে আমার দিকে ছুটে আসছে। আমি নিজের মনকে আরো শক্ত করে নিলাম। চোখ বন্ধ করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। এরপর শুরু হলো আসল ভয়। হঠাৎ মনে হলো এই ঘরে আমি একা নই। ঘরের ভেতরকার ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। ভাঙা চোরা দেয়ালের ওপর দিয়ে ছায়াগুলো কিলবিল করে নড়তে শুরু করলো, আর আমার কানের কাছে ফিসফিস করে তারা নানা কথা বলতে শুরু করলো। আমার শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আমি এক ইঞ্চিও নড়লাম না। আমি নিজেকে বোঝাতে লাগলাম যে এই ভয়গুলো শুধুই আমার মনের দুর্বলতা। হঠাৎ আমার চোখের সামনে একটি অস্পষ্ট অবয়ব ভেসে উঠল, যেটি দেখতে অনিতার মতো। সেই আকৃতিটি আমাকে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ফিরে যাও, এখান থেকে পালাও। এই দৃশ্য দেখে আমার বুক ভেঙে গেল, কিন্তু আমি ভেঙে পড়তে পারি না। আমি চিৎকার দিয়ে বললাম, না, আমি যাব না। আমি চাই এই শক্তি, আমি চাই। আমার প্রতিটা চিৎকার যেন সেই ছায়াগুলোকে আরো হিংস্র করে তুলছিল। পুরো রাত আমি এভাবেই সেই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করে গেলাম। আমার চোখের সামনে একের পর এক বিভীষিকা ভেসে উঠল। কখনো কারো ঠান্ডা নিঃশ্বাস, কখনো কান্না, কখনো অট্টহাসির শব্দ, আবার কখনো কারো গোঙানির শব্দ চলতে থাকলো। কিন্তু আমি আমার মনোবল ধরে রাখি। ছোটবেলা থেকে আমি ছিলাম অনেক জেদি প্রকৃতির। একবার যেটা মাথায় এসেছে সেটা সম্পূর্ণ না করা পর্যন্ত আমি থামিনি। নিজের জেদ ধরে রেখে একসময় বসে পড়লাম ঘরের এক কোনায়। হাঁটুতে কপাল ঠেকিয়ে শক্ত করে ধরে বসে থাকলাম, চোখ বুঝে দাঁতে দাঁত চেপে। একসময় অদৃশ্য সত্তাগুলো ক্লান্ত হয়ে গেল আমাকে ভয় দেখাতে দেখাতে। শেষমেশ ভোরের আলো ফুটতে শুরু করলো। সেই অশুভ ছায়াগুলো মিলিয়ে গেল আর সবকিছু শান্ত হয়ে এলো। আমি মেঝেতে বসে থাকলাম, আমার শরীর সম্পূর্ণ ক্লান্ত, কিন্তু আমার চোখ তখন এক নতুন ক্ষমতা পাওয়ার তৃষ্ণায়। আমি প্রমাণ করেছি আমি অনড় এবং আমি এই পথে চলার যোগ্য। ভোরের আলো তখনও ফোটেনি। আমি সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর ক্যাম্পাসে এসে এক নির্জন জায়গায় বসলাম। তখন আমার শরীর কাঁপছে আর আমার নিঃশ্বাস তখনও ভারী। আমার পরনে ঘামে ভেজা ময়লা জামা।
সারা শরীরে ধুলো, এক গাদা ক্লান্তি ছাপ নিয়ে বসে রইলাম। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন জেমস। তার চোখে সেই রহস্যময় হাসি। ফিরে এসেছ? জানতাম তুমি পারবে। আপনি আপনি বলেছিলেন শুধু একটা রাত কাটাতে, কিন্তু ওখানে কি ছিল আমি আমার চোখের সামনে সব দেখেছি। আমার নাম ধরে ডাকছিল ওরা, অনিতার নামও বলেছিল, এমনকি সেখানে অনিতাকেও দেখেছি। শান্ত হও, তোমার মনকে শান্ত করো। যা দেখেছো, যা শুনেছ, সবই তোমার ভেতরের ভয়কে পরীক্ষা করার জন্য। তুমি ভয় পেয়েছিলে, কিন্তু তুমি অনড় ছিলে, সেটাই আসল পরীক্ষা। তুমি সফল। তাহলে আমি প্রমাণ দিয়েছি, এখন বলুন এই ক্ষমতার উৎস কি, কিভাবে পাওয়া যায়? আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, এইবার আপনার পালা। ছোট ভাই, তুমি ভেবেছিলে এটা শুধুই একটা পরিত্যক্ত বাড়ি। না, ওটা ছিল একটা প্রবেশদ্বার। আমাদের জগৎটা এমন যেখানে শুধু সাহসী কাজ হয় না, কিছু দিতেও হয়। তুমি কাল রাতে তোমার ভয়কে জয় করেছ, সেটাই তোমার প্রথম অবদান। প্রবেশপথ। আমার অস্থিরতা প্রকাশ পেল। আমি অধীর হয়ে জিজ্ঞাসা করি, এরপর কি? আপনি তো বলেছিলেন এরপর সব বলবেন। চারপাশটা ভালো করে দেখে নিয়ে পকেট থেকে কিছু একটা বের করে জেমস আমার হাতে গুঁজে দিলেন। তারপর বললেন, আমি তোমার হাতে এখন যেটা দিলাম এটা কোনো সাধারণ জিনিস না টুন্ডে। চোখ বন্ধ করে আমাকে জানাও তুমি কি উপলব্ধি করছো। মনে রেখো, এখানে মিথ্যা বলার সুযোগ নেই। আমি হাতের মুঠি বন্ধ করে এক নজর চেয়ে দেখি এটি একটি পাথরের টুকরোর মতো, কিন্তু অনেক উজ্জ্বল বর্ণের। দেখে মনে হলো এটা হীরা ও পাথরের মিশ্রণ। পাথরটা হাতে নিতেই ধীরে ধীরে আমার তালু গরম হয়ে উঠল। সেই উষ্ণতা যেন শরীরের সমস্ত ক্লান্তি ধোয়ার মতো মিলিয়ে দিল। এক অদৃশ্য প্রবাহে আমি পূর্ণ হয়ে উঠলাম। এক অচেনা প্রবল শক্তি আমার শিরা উপশিরায় বিদ্যুৎ প্রবাহের মতো ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি যেন এক বিশাল সাম্রাজ্যের অদৃশ্য সম্রাট। সমস্ত ক্ষমতা আমার হাতের মুঠোয়। মুহূর্তের মধ্যেই আমার মন মানসিকতা পাল্টে গেল। আমি অনুভব করলাম আমি হয়ে উঠেছি এক ক্ষমতা পিপাসু। ঠিক তখনই জেমস আমাকে ধাক্কা দেয়। সে আমার কাঁধ ঝাঁকিয়ে বলে, এই ছোট ভাই, কোথায় হারিয়ে গিয়েছিলে? এবার বলো, কেমন লাগলো পাথরটা ছুঁয়ে? এটা এটা কি? এই পাথর আমাকে যেন অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমি কল্পনার অতল সমুদ্রে ডুবে গিয়েছিলাম। এটা কোনো সাধারণ পাথর না। আমার এক গুরুর কাছ থেকে অনেক অনুরোধের পর শুধু তোমার জন্য নিয়ে এসেছি, যেন তুমি আমাদের ক্ষমতার আসল ব্যাপারটা বুঝতে পারো। আচ্ছা ভাই, এই পাথরটার রহস্য বলবেন? শুনছে, এই রহস্য জানতে হলে তোমাকে আরো অপেক্ষা করতে হবে, আরো কিছু পরীক্ষা দিতে হবে। তার কথায় আমি ভীষণ হতাশ হয়ে পড়লাম। একরাশ অস্থিরতা নিয়ে বললাম, ভাই আরো পরীক্ষা? অন্তত এটা তো বলেন এই শক্তির রহস্য কি? শুনতে, এত অস্থির হলে চলবে না। শক্তি সহজে পাওয়া যায় না, তবে হ্যাঁ, একটু ইঙ্গিত দিতে পারি। কিন্তু শর্ত আছে, তুমি কাউকে বলতে পারবে না। মনে রাখো, যদি কাউকে জানাও অনিতা তোমাকে ছেড়ে চলে যাবে। কি বলছেন ভাই? এই শক্তির রহস্য হলো এটা তুমি যা চাও তাই পাবে। আর এই শক্তি যে কোনো সম্পর্ক জোড়া লাগাতে পারে, কিন্তু একবার যদি সেটা ভেঙে যায় আর বেঁকে যায়, তাহলে আর কোনোদিন আগের মতো জোড়া লাগে না। অনেকটা চুম্বকের মতো। একটা চুম্বক যখন ভেঙে ফেলা হয়, তখন যদি সেটার টুকরোগুলো উল্টে দেয়া হয়, আকর্ষণের বদলে বিকর্ষণ শুরু হয়ে যায়। একটানা কথাগুলো বলে থামলেন জেমস। আমি চুপচাপ শুনে যাচ্ছিলাম। এই ক্ষমতা হাতছাড়া হয়ে গেলে, এর প্রভাব কেটে গেলে অনিতাকে চিরতরে হারাতে হবে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আমি অসহায় হয়ে পড়ি। আমি জেমসকে বলি, না না, এটা হতে পারে না, আমি যে কোনো কিছু করতে রাজি। জেমস যেন এমনই একটা মুহূর্তের অপেক্ষায় ছিল। তুমি জানো না এই ক্ষমতা কতটা বিরল। এই শক্তি দিয়ে তুমি পুরো জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু মনে রেখো, এই শক্তি আসে এক বিশাল দায়িত্বের সাথে। তুমি কি সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত?
জেমসের কথাগুলো আমার কানে বাজছে, কিন্তু সেখানে কোনো ভয় নেই, আছে তীব্র এক আকর্ষণ। আমার চোখে চোখ রেখে জেমস ধীরে ধীরে বলে, আমাদের মতো মানুষেরা শুধু সাধারণ ছাত্র নয় টুন্ডে, আমরা জানি ক্ষমতার চরম স্বাদ কেমন হয়। যদি তুমি সত্যিই আমাদের দলে যোগ দিতে চাও, তাহলে তোমাকে সবার আগে শিখতে হবে তোমার আত্মাকে মুক্ত কিভাবে করবে। তুমি হয়তো কল্পনা করছো কতটা ক্ষমতা তোমার হবে, কিন্তু মনে রেখো, শক্তি কখনো বিনামূল্যে আসে না। এর জন্য প্রয়োজন সাধনা এবং আত্মত্যাগ। আমার বুকটা ভারী হয়ে আসছে, হৃদস্পন্দন ক্রমশ তীব্র হচ্ছে। আমি এক অজানা শক্তির সন্ধানে কল্পনার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। জেমস বলে চলেছেন, এই ক্ষমতা কেবল তোমাকে চরম শক্তি দেবে না টুন্ডে, তুমি তোমার সহপাঠীদের ওপর প্রভাব ফেলতে পারবে, তোমার প্রতিপক্ষকে ভয়ে কাঁপিয়ে দিতে পারবে। আমরা শুধু তোমাকে শক্তিশালী করব না টুন্ডে, আমরা তোমাকে এমন এক রাজ্যে নিয়ে যাব যেখানে স্বপ্ন আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। তুমি নিজেকে খুঁজবে না, শুধু ক্ষমতাকে খুঁজবে। আর একবার তুমি আমাদের নিয়ম মেনে চললে, তুমি আর সেই পুরনো টুন্ডে থাকবে না। তারপর আরো নানাভাবে জেমস আমাকে ক্ষমতার প্রলোভন দেখাতে থাকে। মনের সন্দেহ চেপে রাখতে না পেরে একসময় আমি সরাসরি জেমসকে জিজ্ঞেস করলাম, সব তো বুঝলাম ভাই, আপনি বলছেন আপনাদের সঙ্গে যোগ দিতে, তার মানে আপনি একা নন। তাহলে এটা কি কোনো কাল্ট? টুন্ডে চুপসে গেলেন কিছুটা জেমস। তুমি বুদ্ধিমান ছেলে, তুমি আমাদের দলের সদস্য হওয়ার যোগ্য। হ্যাঁ, আমি স্টুডেন্ট কাল্টের কথাই বলছি। জেমসের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। মনে মনে বললাম, তাহলে এতদিন যার সঙ্গে মিশেছি সে একজন কাল্ট সদস্য। আমি দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, ভাই, কাল্ট এটা তো একটা ভয়ঙ্কর সংগঠন বলে জেনেছি। না, জেনে শুনে আমি এই পথে পা বাড়াতে পারি না। জেমস একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, We are brothers. Our cult, our power. তুমি কাল্ট সম্পর্কে যা শুনেছো সব গুজব। কিছু মানুষ ক্ষমতাশালী ব্যক্তিদের উপরে বিরক্ত হয়ে অনর্থক গুজব ছড়ায়। ভেবে দেখো তুমি কি চাও, পরে আমাকে জানাও। আমি এখন যাচ্ছি, একটু কাজ আছে। আমার নীরবতা ভাঙার আগেই জেমস উঠে পড়লেন। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি এক পা দুই পা করে মিলিয়ে গেলেন। জেমস আমাকে বলেছিলেন তিনি 3 বছরের বেশি সময় ধরে এই সংগঠনে আছেন, তার কোনো ক্ষতি হয়নি। আমার বিবেক, বিচার বুদ্ধি আর লোভ সবকিছু যেন 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক অংশ চাইছে আমি কাল্টে যোগ দিই, অন্য অংশ বলছে এটা ঠিক নয়। আমি জানি নাইজেরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠা স্টুডেন্ট কাল্ট বা ছাত্র সংগঠনের নামে যে গোপন গোষ্ঠীগুলো কাজ করে, সেগুলো আপাত দৃষ্টিতে জেমসের বলা একতা বা ক্ষমতার মতো মনে হলেও এর পেছনের বাস্তবতা অত্যন্ত ভয়ঙ্কর। আমার মতো অনেক শিক্ষার্থীকেই তারা এভাবে নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে। কাল্টগুলো তাদের সদস্যদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ ও ক্ষমতার অনুভূতি তৈরি করে, যা বিশেষভাবে তরুণদের কাছে আকর্ষণীয় মনে হয়। কিন্তু একতার আড়ালে থাকে সহিংসতা, ভয় এবং বঞ্চনার এক অন্ধকার জগৎ। যাই হোক, এর মধ্যে শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার এবং অবমাননাকর কাজ অন্তর্ভুক্ত থাকে। তাছাড়া নাইজেরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একসাথে অনেকগুলো কাল্ট গোষ্ঠীর উপস্থিতি বিরাজমান। এই গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই শ্রেষ্ঠত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। তাছাড়া কাল্টগুলো নিজেদের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে না, তারা প্রায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং আরো নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সে সাথে কাল্টে যোগ দেওয়ার পর একজন শিক্ষার্থীর পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অপরাধ ও সহিংসতায় জড়িয়ে থাকার কারণে অনেক সদস্যকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। আমার সব ভাবনার অবসান ঘটিয়ে আমি সিদ্ধান্ত নিলাম কাল্টে যোগ দেব। জেমসকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। সময় হলে তোমাকে আমি নিয়ে যাব, সেখানেই তোমার দীক্ষার ব্যবস্থা হবে। সেই শুরু জেমস আমাকে কখনো মাদক সেবন করতে দিত, কখনো বা বন্ধুর সঙ্গে প্রতারণার নির্দেশনা দিত। আমি আপত্তি জানালে সে বলতো, আরে ভাই টুন্ডে, এগুলো শুধুই পরীক্ষা, আমি জানি তুমি এগুলোতে অভ্যস্ত নও।
আমি যেন তার হাতের খেলার পুতুল হয়ে উঠেছিলাম। সে যা বলতো আমি তাই মেনে নিতাম। জানি না কি হয়েছিল আমার, হয়তো মাদকের প্রভাব, হয়তো বা ক্ষমতার লোভ আমাকে এক বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছিল। শেষমেশ দীক্ষার সেই দিনটা এলো। তখন মোবাইল বা ইন্টারনেট ছিল না, তাই যোগাযোগ হতো সরাসরি। সেদিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করার সময় একজন অচেনা ছেলে আমার হাতে একটি ভাঁজ করা কাগজে ধরিয়ে দিয়ে দ্রুত চলে গেল। কাগজটা খুলে দেখলাম তাতে লেখা, আজ রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো হোস্টেলের পেছনের পরিত্যক্ত জায়গায় দেখা করতে হবে। কেউ যেন না জানে। লেখাটা পড়ে মুখটা দুরু দুরু করে উঠল। অজানা এক ভয় আর নতুন ক্ষমতা পাওয়ার আনন্দ আমাকে গ্রাস করলো। অবশেষে সবার চোখ ফাঁকি দিয়ে আমি সময় মতো সেখানে গেলাম। জেমস আমার জন্য অপেক্ষা করছিল। কিছু বলার আগে সে আমাকে ইশারা করলো। বেশ কিছুটা পথ হেঁটে আমরা পৌঁছালাম একটা ব্রিজের কাছে। জায়গাটা শুনশান, অন্ধকার। ব্রিজের নিচে আবছা আলোয় কয়েকটি কালো ছায়া দেখতে পেলাম। তারা সম্ভবত আমার জন্যই অপেক্ষা করছে। কাছে যেতেই কালো মুখোশ পরা সবাই একসাথে বলল, ওয়েলকাম টু ব্রাদারহুড। আমি কোনো উত্তর দিলাম না, শুধু নীরবে দাঁড়িয়ে রইলাম। জেমস আমাকে ইশারায় সবাইকে অনুসরণ করতে বলল। আমরা একটা সংকীর্ণ পথ ধরে এগিয়ে চললাম। পথটি ছিল ঘন ঝোপঝাড় আর আগাছায় ভরা। অনেকটা হাঁটার পর আমরা একটা খোলা জায়গায় পৌঁছালাম, যেখানে একটি পরিত্যক্ত গুহা দেখা যাচ্ছিল। গুহার প্রবেশ মুখে আরো একজনকে দেখতে পেলাম। যতটুকু দেখা যায় হালকা আলোয় বুঝলাম সেও সবার মতো কালো পোশাক পরে আছে, কিন্তু পোশাকটারও লম্বা, মাথায় কোকড়ানো চুল আর হাতে একটা অদ্ভুত লাঠি। এমন সময় জেমস আমাকে বলল, টুন্ডে, এখন থেকে তোমার পরিচয় টুন্ডে নয়, আমরা সবাই নতুন পরিচয়ে পরিচিত হই। তোমার নাম হবে সর্পছায়া। গুহার ভেতরটা একদম শান্ত। মুখোশধারীদের চোখগুলো আমার দিকে স্থির। গুহার পাথরের গায়ে কিছু আঁকা বাঁকা চিহ্ন আঁকা ছিল। মাঝখানে একটি ছোট মশাল জ্বলছিল, যার আলোয় পরিবেশটা আরো রহস্যময় মনে হলো। জেমস আমাকে মাঝখানে দাঁড়াতে বলল। আমি মাঝখানে দাঁড়াতেই লাঠি হাতে একটা লোক আমার সামনে এসে দাঁড়ালেন। তার উপস্থিতি সবার হাবভাব থেকে বুঝতে পারলাম তিনি দলের গুরু। শোনো টুন্ডে, আজ পর্যন্ত যারা এই গুহায় এসেছে তারা স্বেচ্ছায় এসেছে, আর এখানে আসার অর্থ হলো এখন থেকে তুমি আমাদের সদস্য। তুমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না, সেই সুযোগ নেই। তোমার জন্য বিশেষ সতর্কবাণী, এখন তোমাকে কিছু পরীক্ষা নেওয়া হবে। একটি বিশেষ রীতিনীতি সম্পন্ন হলে তোমাকে আমাদের সদস্য পদের মর্যাদা দেয়া হবে। মনে রেখো টুন্ডে, তুমি আমাদের ইচ্ছায় ঘুড়ি মাত্র, আর সেই ঘুড়ির নাটাই থাকবে আমাদের হাতে। তুমি কি তোমার সিনিয়রদের নির্দেশনা মানবে? হ্যাঁ, আমি কাল্টের সব নির্দেশনা মেনে চলব। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর দীক্ষা পর্ব। তারা আমাকে একের পর এক চ্যালেঞ্জ দিতে লাগলো। প্রথমে ছিল শারীরিক শক্তির পরীক্ষা, যেখানে এমন কিছু কাজ করতে বলা হলো আমার শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছিল। সেই গুরু আমার কাছে একটা পাত্র নিয়ে এলেন, যা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সেই ধোঁয়া আমার নাকের কাছে ধরতেই আমার ভীষণ অস্বস্তি লাগলো। আমি ছটফট করতে লাগলাম, শ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনই আমার হার্ট অ্যাটাক হবে। দীর্ঘ সময় ধরে চলতে লাগলো সেই মরণ যন্ত্রণা। অবশেষে আমার যন্ত্রণা ধীরে ধীরে কমতে লাগলো। সাবাস টুন্ডে, তুমি মৃত্যুকে হার মানাতে পেরেছ। আমার পিলে চমকে গেল। তার মানে আমাকে মরণঘাতী কোনো নেশাদ্রব্য দেয়া হয়েছিল। এই কেমন নিষ্ঠুর পরীক্ষা! প্রশ্নগুলোর উত্তর আমি পরে পেয়েছি, কিন্তু ততক্ষণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। এরপর ছিল মানসিক পরীক্ষা। তারা আমাকে এমন সব কথা বলতে লাগলো যে আমার পুরনো জীবনের প্রতি বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছিল, যেন আমি একজন নতুন মানুষ হিসেবে জন্ম নিচ্ছিলাম। তোমার পুরনো জীবনের সব ভয়, দুর্বলতা আর পরিচয় ধুয়ে মুছে যাক। এই ছুরি দিয়ে তোমার হাতের তালু কেটে দেবতার মাথায় রক্ত দিয়ে শপথ করো। কথাগুলো বলার আগে গুরু আমার সামনে একটি ধারালো ছুরি আর একটা কুৎসিত মূর্তি এনে রাখলেন। মূর্তিটি নাইজেরিয়ার স্যানগো দেবতার। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার চোখে ভেসে উঠল জেমসের দেখানো সেই ক্ষমতার ছবি। আমার দরিদ্রতা, তাছাড়া সেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। আমি হাত বাড়িয়ে ছুরিটি তুলে নিলাম, নিজের হাতের তালু কেটে ফেললাম। রক্ত গড়িয়ে সেই স্যানগো দেবতার মূর্তির ওপর পড়ল। যন্ত্রণায় আমার চোখে পানি এসে গেল। এরপর আমি গুরুর সঙ্গে তাল মিলিয়ে বলতে লাগলাম, আমি টুন্ডে শপথ করছি যে, ইত্যাদি ইত্যাদি। স্যানগো দেবতাকে রক্তদানের মাধ্যমে আমি কাল্টের কাছে আমার আত্মা বিক্রি করে দিলাম। অবশেষে আমি একজন সদস্য হয়ে উঠলাম।
এরপর জেমস হাসি মুখে আমার ক্ষতস্থানে একটি কাপড় বেঁধে দিল এবং আমার কাঁধে হাত রেখে বলল, স্বাগতম ভাই। সেই রাতের পর আমি আর আগের টুন্ডে ছিলাম না। আমি তখন থেকে সর্পছায়া নামে কাল্টের পরিচিতি লাভ করি। পুরনো জীবন, আমার দুর্বলতা, আমার বিবেক, সব কিছুকে আমি সেই রাতে বিসর্জন দিয়ে এসেছি। এই পর্যায়ে ববি ভাই আবারও থেমে গেলেন। কিছুটা বিশ্রাম নিয়ে আবারও বললেন, শোনো মেহেদী, পুণ্যের দীক্ষা যে প্রক্রিয়ায় হয়েছে সেটা ছিল একটি মাত্র পন্থা। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম, তার মানে আরো প্রক্রিয়া আছে? হ্যাঁ আছে। নাইজেরিয়াতে অসংখ্য কাল্ট গোষ্ঠী আছে, আর এক এক গোষ্ঠীর রীতিনীতি, দীক্ষা পদ্ধতি এক এক রকম। এখানে ভুডু, জুজু আরো অনেক ধরনের অপদেবতাকে ব্যবহার করে কাল্ট পরিচালনা করা হয়। উল্লেখ্য, নাইজেরিয়াতে ভুডু ও জুজুর চর্চা ভালো এবং খারাপ উভয় কাজে ব্যবহার করা হয়। সবার উদ্দেশ্য এক, আর তা হলো ক্ষমতা। তুমি নিশ্চয়ই জানো আমি কিছু পান করার আগে কেন 4 ফোঁটা পানিও মাটিতে ফেলে তারপর পান করি। আমি বিশ্বাস করি আমার 4 পূর্বপুরুষের আত্মা আমার সঙ্গে আছে এবং আমার দেয়া সবকিছু পান করেন তারা, এতে খুশি হন। হ্যাঁ, আমরা জানি, আপনি বলেছিলেন একবার। নাইজেরিয়া এমনই এক দেশ যেখানে বহু ভাষা, বহু জাতির মানুষ তাদের ধর্মীয় পরিচয়ের পাশাপাশি নিজ নিজ জাতিগত ও গোত্রের নিয়ম মেনে চলে। এখানে ধর্ম যাই হোক না কেন, কিছু নিয়ম আছে যা জাতিগত। এখানে একটা উদাহরণ সহ ববি ভাই বলেন, যেমন ধরো আমরা ইবু, আমাদের একটি বিশেষ অনুষ্ঠান হলো ইজি বা নতুন ফসল উৎসব। এটি কোনো ধর্মীয় উৎসব নয়, বরং আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। এই উৎসবে আমরা নতুন ফসল, বিশেষ করে নতুন ইয়াম, যেটা প্রথমবার খাবার জন্য পালন করি। এই দিনে ইবুরা দল বেঁধে একত্রিত হয়। সবার বাড়িতে নতুন ইয়াম তৈরি করে রান্না করা হয়। এটি আমাদের জাতির উৎসব, আমাদের পরম্পরার অংশ। আমরা ওই দিন এক দেবতার কাছে ইয়ামের বড় একটি টুকরো কেটে উৎসর্গ করি। এই উৎসবের মধ্য দিয়ে আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি আমাদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধকে আরো শক্তিশালী করে। বাবার কথা শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো বসেছিলাম। নাইজেরিয়ার সমাজের এক অজানা দিক আমার সামনে উন্মোচিত হচ্ছিল, যা আমার কল্পনার বাইরে। যাই হোক, আবার পুরনো ঘটনায় ফেরা যাক। টুন্ডা বলছেন, কাল্টে যোগদানের পর শুরু হয় নতুন জীবন, কিন্তু আমি জানতাম না সেটা নতুন এক নরকের শুরু মাত্র। জেমস নির্দেশ দিত, আমি মেনে নিতাম। প্রথম নির্দেশনা এলো লাইব্রেরি থেকে বই চুরি করার। এগুলো আনুগত্যের পরীক্ষা। প্রমাণ করতে হবে কতটা ত্যাগ করতে পারি আমি। আমার বিবেক চিৎকার দিয়ে ওঠে, এটা ত্যাগ নয়, এটা চুরি। কিন্তু আমি বাধ্য হই। নিজেদের ভেতরে সংঘাতে জড়িয়ে যে আঘাত অর্জন করতাম, সেসব আঘাত শুধু শরীরে লাগতো না, আত্মার গভীরেও লাগতো। কি উদ্দেশ্য? প্রথম উদ্দেশ্য ছিল আমাদের মানসিকতা ভেঙে দিয়ে এক হিংস্র পিশাচে রূপান্তরিত করা। আমি ধীরে ধীরে মানুষ থেকে পিশাচে পরিণত হচ্ছিলাম। দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল আরো জটিল, আরো কৌশলী। আমাদের মারামারিগুলো সবার সামনে ঘটানো হতো, যাতে সবাই মনে করে আমরা একে অপরের শত্রু। এটি ছিল দাবার বোর্ডের এক গোপন চাল। আমরা শুধু পেশি শক্তি দিয়ে কাল্টকে পরিচালনা করতাম না, বুদ্ধি দিয়েও করতাম। সেসব দিনে আমি যখন মারামারি করে রক্তাক্ত হতাম, তখন যন্ত্রণার মাঝেও আমার হাসি পেত। এ কেমন জীবন? কেন আমি এখানে? উত্তর পেতাম না। এর পরের নির্দেশনা ছিল আরো জঘন্য। কাল্ট আমাকে আমারই বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে বলল। আমার ভেতরের শেষ মানবিকতাটুকু তখন জেগে উঠেছিল। আমি জেমসকে বলেছিলাম, ভাই, এটা আমি করতে পারবো না, আমার বন্ধু। আমাদের জগতে কোনো বন্ধু নেই, তোমার একমাত্র পরিচয় আমাদের ভ্রাতৃত্বের সঙ্গে। সেই মুহূর্তে আমার ভেতরের শেষ মানবিকতা ভেঙে গিয়েছিল। আমি আমার বন্ধু অয়কে প্রতারণা করেছিলাম। অয় কোনোভাবে জেনে ফেলেছিল যে আমাদের একজন শিক্ষক কাল্টের সাথে জড়িত। আমার দায়িত্ব ছিল তার কাছ থেকে এই তথ্য বের করা। আমি তার সাথে কথা বলে বুঝলাম, সে শুধু এই তথ্য জানেই না, সে অনেকে এই তথ্য জানিয়েছে। ভয় আর দুশ্চিন্তায় আমার সারা শরীর কাঁপছিল। একরাশ চিন্তা নিয়ে আমি জেমসের সাথে দেখা করলাম। তোমার বন্ধু অয় সম্পর্কে কি কি জানলে? এই তথ্য সে কতজনের কাছে ছড়িয়েছে? ভাই, আমি ওকে বুঝিয়ে বলবো, ভুল করে ফেলেছে, ওর কোনো ক্ষতি করবেন না। জেমসের কণ্ঠস্বর কর্কশ,
যে কাল্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার কোনো ক্ষমা নেই। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি টুন্ডে। ভুলে যেও না, তুমি নির্দেশনা অমান্য করলে তোমাকেও হত্যা করতে দ্বিধা করব না। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? মানে খুব সোজা, তোমার সেই বন্ধুকে হত্যার নির্দেশ দেয়া হয়েছে কাল থেকে, আর দায়িত্বটা তোমার উপর। আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, না, এটা হতে পারে না। টুন্ডে, শেষবারের মতো বলছি, তুমি কাল্টের নির্দেশনা অমান্য করলে নিজেও বাঁচতে পারবে না। জেমসের কথার ভয়াবহতা বুঝতে পেরে আমার অস্তিত্বের গভীরে কাঁপন ধরে গেল। আমার সামনে কোনো পথ খোলা ছিল না। আমি সেই রাতে প্রচুর মাদক সেবন করেছিলাম। নেশার ঘরে আমি অয়কে কৌশলে ডেকে নিয়ে গেলাম ক্যাম্পাসের নির্জন পুকুর পাড়ে। সেখানে রাতের আঁধারে আমার দিকে তাকিয়ে হাসছিল অয়। কিরে, এত রাতে আমাকে এখানে নিয়ে এলি? আমি ওর কথার কোনো উত্তর দিতে পারলাম না। হাত কাঁপছিল। আমি জানতাম আমার কোনো উপায় নেই। আমি ছুরিটা বের করে তার গলায় চালিয়ে দিলাম। ক্ষমা করিস বন্ধু, এই বলে আমি ধাক্কা দিলাম লাশটা পুকুরের পানিতে। মায়া বললেন, তুমি যখন বলছিল আমাদের বন্ধু অয়ুর হত্যাকারী অন্য কেউ নয়, সে নিজে, তখন আদেবায়ও আর নিজেকে ধরে রাখতে পারেনি। তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন আগুন ধরে গিয়েছিল। এক তীব্র রাগ আর যন্ত্রণা নিয়ে সে টুন্ডের দুর্বল অসার শরীরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তুই কেন এরকম সিদ্ধান্ত নিলি? থাম, ওকে মারিস না, ওর পাপের শাস্তিও পাচ্ছে। আমার কথায় আদেবায় ধীরে ধীরে শান্ত হলো। আমাদের রাগ আর ক্ষোভ যেন অসহায়ত্বের এক নীরব কান্নায় পরিণত হলো। সে টুন্ডেকে ছেড়ে দিয়ে একপাশে বসে পড়ল আর টুন্ডে নীরব চোখের পানি ফেলতে লাগলো। আমি টুন্ডের দিকে তাকালাম। তার চোখে তখন এক গভীর বিষাদ। নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, টুন্ডে, তোর এই অভিশপ্ত গল্পটা শেষ কর। কিভাবে তুই ছদ্মবেশী। আমি থেমে গেলাম। রাগে দুঃখে দাঁত চেপে ধরে রইলাম, বন্ধুত্বের মর্যাদা ধরে রাখতে। একরাশ নীরবতা ভেঙে একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো টুন্ডে, ভয়কে হত্যা করার পর আমার ভেতরের শেষ মানবিকতাটুকুও মরে গেল। সেই রাতের পর আমি আর কোনো অনুভূতি নিয়ে বাঁচিনি। আমার রক্ত আর আবেগ দুটোই জমে গিয়েছিল। অয়র মৃত্যুর পর ক্যাম্পাসের শোকের ছায়া নেমে এলো। আমার চলাফেরা, আমার কথা বলা সবকিছুতে এক নতুন সতর্কতা এসেছিল। আমি অয়র জন্য শোক প্রকাশ করতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আমি তার মৃত্যুর কারণ। রাতের পর রাত কাল্টের কাজে বাইরে কাটানোর কারণে আমার ঘুম ছিল না, চোখ থাকতো লাল। বন্ধুরা জিজ্ঞেস করলে আমি বলতাম, অয়র মৃত্যুর পর থেকে রাতে ঘুম হয় না। এই মিথ্যেগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হতো। কাল্টের গোপন বৈঠকে পাওয়া কোনো নির্দেশনা লেখা কাগজ আমি সঙ্গে রাখতাম না। বন্ধুদের সঙ্গে কথা বলার সময় আমি সতর্ক থাকতাম যেন কাল্টের ব্যবহৃত কোনো শব্দ বা কোড আমার মুখ থেকে বেরিয়ে না আসে। আমার মৃত্যুর পর আমি কাল্টের ভেতর আরো বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছিলাম। কাল্ট আমাদের দিয়ে ক্যাম্পাসের ধনী ছাত্রদের ব্ল্যাকমেইল করতে শুরু করলো। এই কাজগুলো করতে গিয়ে আমি বুঝতে পারছিলাম কাল্ট শুধু ক্ষমতা চায় না, তারা সম্পদও চায়। কাল্ট আমাদের দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করাতো অথবা নকল ডিগ্রি তৈরি করাতো। এভাবে শেষ হয় আমার ইউনিভার্সিটির জীবনের 2 বছর। তবে আমি কাল্টের একজন বিশ্বস্ত সদস্য হয়ে উঠেছি। কাল্ট থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় নতুন সদস্য সংগ্রহ করার। আমি যেভাবে জেমসের পাতা ফাঁদে পা দিলাম, ঠিক সেই প্যাটার্ন ধরে আমিও এগোতে থাকলাম নতুন সদস্য সংগ্রহের জন্য। আমাদের এমন সব ছাত্রদের খুঁজে বের করতে হতো যারা কোনো না কোনোভাবে হতাশ অথবা দুর্বল। এভাবে চলতে থাকে আমার জীবন। গোপনে কাল্টের কার্যক্রম চালিয়ে যাওয়া, ক্ষমতা, লোভ, লালসা সবকিছু গ্রহণ করে নিয়েছিলাম। আমি অনৈতিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলাম। আর এগুলো কোনো ভদ্র সমাজে প্রকাশ করার মতো না। ইনিশিয়েশনের পর থেকে প্রায় 3টি বছর কেটে গেছে কাল্টের অশুভ ছায়ায়। এই সময়ের মধ্যে এমন কোনো অপরাধ নেই যা আমি করিনি। চুরি, ছিনতাই, মারামারি, অপহরণ, নির্যাতন, এমনকি নারীদের সম্মানহানিও। কতজনের জীবন ধ্বংস করেছি তার কোনো হিসেব আমার কাছে নেই। ক্ষমতার নেশায় তখন আমি পুরোপুরি ডুবে গিয়েছিলাম। প্রিয়জনের ভালোবাসার চেয়ে বেশি আনন্দ পেতাম অর্থের অপচয় আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে। ধীরে ধীরে অহংকারে অন্ধ হয়ে আমি নিজেকেই এক দানবে পরিণত করেছিলাম।
কাল্টে যোগদানের প্রায় 2 বছর পর আমি দ্বিতীয় স্তরের সদস্যের কাতারে উঠি। তখন থেকে একজন নির্ভরযোগ্য সৈনিক হিসেবে আমার কাছে বড় বড় দায়িত্ব আসতে শুরু করে, আর প্রতিটি দায়িত্ব মানেই আরো অন্ধকার, আরো হিংস্র কিছু। কাল্টে যোগদানের পর আমি 6টি হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, তবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমার জীবনের প্রথম রিচুয়াল কিলিং, যেটা ছিল ছাত্রনেতা ইবুকার হত্যা। এই হত্যাকাণ্ডের মাধ্যমেই আমি সংগঠনের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলাম। এক সন্ধ্যায় জেমস আমাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের একপাশে ডেকে নিয়ে যায়। তার চোখে ছিল শিকারীর উল্লাস। সে বলল, সন্ধে, তুমি এখন পুরোপুরি প্রস্তুত? আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, কি করতে হবে? আমাদের সবচেয়ে বড় হুমকিকে সরিয়ে দিতে হবে। ছাত্রনেতা ইবুকার নাম শুনতেই আমি বুঝে গেলাম আসলে নেতা ইবুকা ছিল আপোষহীন এবং ক্যাম্পাসের তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল সেই সময়। সে কাল্টের অন্ধকার কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করছিল। জেমসের প্রস্তাব শুনে আমি যেন অহংকারের সমুদ্রে ডুব দিলাম। তারপর থেকে আমি আর মানুষ ছিলাম না। যে কোনো অপকর্ম করতে আমার আর বুক কাঁপত না। কেটে গেল অনেক দিন। ইবুকাকে বলে দেওয়ার পর আমি কাল্ট লিডারদের চোখে আরো উপরে উঠে গেলাম। আমার ক্ষমতা তখন তুঙ্গে। আমি জানতাম ক্ষমতা ধরে রাখতে হলে আমাকে আরো নৃশংস হতে হবে। আমি প্রতিটা নির্দেশনা কোনো প্রশ্ন ছাড়াই মানতে থাকি। নেতা ইবুকাকে বলে দেওয়ার পরে আমার জীবনে আসে সেই ভয়ঙ্কর অ্যাসাইনমেন্ট, যার স্মৃতি আজও আমাকে তিলে তিলে পোড়াচ্ছে। নাইজেরিয়ার আসন্ন নির্বাচন সামনে রেখে আমাদের কাল্টকে ব্যবহার করতে চাইল অত্যন্ত প্রভাবশালী উচ্চাকাঙ্ক্ষী নেতা। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য প্রচুর অর্থ আমাদের হাতে তুলে দিলেন। বিনিময়ে তিনি চাইলেন আমাদের সর্বোচ্চ শক্তিকে জাগিয়ে তুলতে হবে, আর এর জন্য প্রয়োজন একটা নিষ্পাপ শিশুর বলিদান। জেমস আমাকে নির্দেশ করল। জেমসের নির্দেশ শুনে আমার ভেতরে থাকা শেষবারের মতো কিছু একটা নড়ে উঠল। এই পর্যন্ত 2টো খুন সহ যত পাপ করেছি সবই ছিল প্রাপ্তবয়স্ক, কিন্তু একটি নিষ্পাপ শিশু আর তার মাতৃহত্যা। আমার শরীরটা কেঁপে উঠল, কিন্তু মুহূর্তেই ক্ষমতা ও জেমসের ভয় আমাকে গ্রাস করল। পেছনে ফেরা যাবে না, এখন আমি পিশাচ। তার দেয়া নির্দেশ মতো পরের দিন গভীর রাতে আমি শহরের শেষ প্রান্তে ভাঙাচোরা সেই ঝুপড়ির দিকে গেলাম। জায়গাটা ছিল অন্ধকারে ঢাকা, নীরবতা যেন কান্নার মতো ভারী। লিকলিকে একটা ঝুপড়ি ঘর। সেই ঝুপড়ির পাশে একটা ছেঁড়া কম্বল গায়ে শুয়েছিল তার মা আর ছোট্ট শিশুটি। আমি নিঃশব্দে কাছে যেতে বাচ্চার মা নড়ে উঠলেন। আমি বিপদ বুঝতে পেরে প্রথমে বাচ্চার মাকে টার্গেট করলাম। তার গলায় চাপ দিতেই তিনি জেগে উঠলেন। অন্ধকারেও তার চোখ দুটো আতঙ্ক আর বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। তিনি কোনো শব্দ করতে পারেননি, শুধু যন্ত্রণায় ছটফট করছিলেন। মা তখন তার সন্তানকে আগলে ধরে বসেছিলেন। তার চোখের কোণে জল গড়িয়ে পড়ছিল। তিনি মরার আগে যেন শুধু একটি কথাই বলতে চাইলেন, বাচ্চাটাকে ছেড়ে দাও, ওকে মেরো না। শিশু বাচ্চার মায়ের সেই নীরব আর্তনাদ যেন আমার কানে বাজছিল, কিন্তু আমি তখন কোনো মানুষের হৃদয়ের অধিকারী নই। কঠোরতা দিয়ে সেই দুর্বল মায়ের শেষ আর্তনাদকে চাপা দিলাম। কিছুক্ষণের মধ্যেই তার শরীর নিস্তেজ হয়ে গেল। তিনি নিঃশ্বাস ত্যাগ করার আগে তার বাচ্চাটাকে শক্ত করে ধরে রেখেছিলেন। সারাদিনের ক্লান্তি আর ক্ষুধার্ত দুর্বল শিশুটি তখনও ঘুমিয়ে। এত কিছু হয়ে যাচ্ছে, সে জাগেনি। আমি আর দেরি না করে মায়ের বুক থেকে শিশুটিকে ছিনিয়ে নিলাম। কোলে তুলে দৌড়াতে শুরু করলাম। ফুসফুস করে শ্বাস নেওয়ার শব্দে কি যেন একটা অস্বাভাবিকতা অনুভব করলো সে। সে বুঝতে পারল তার মায়ের সুরক্ষিত কোল এটি নয়। কে কে আপনি? আমার মা কোথায়? কথাগুলো শেষ করতেই সে কেঁদে উঠল। আমি তার মুখ চেপে ধরলাম। আমার কোলে থাকা আতঙ্কিত শিশুটি, যার কান্না শোনার মতো কেউ ছিল না, সেই শিশুটিকে নিয়ে আমি ব্রিজের নিচে গুহার দিকে পা বাড়ালাম। আমি তখন এক নির্মম শিকারী, যে শুধু ক্ষমতার জন্য এক মাকে হত্যা করে তার বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে এনেছি। বাচ্চাটা কেঁদে কেঁদে আমার জামা ভিজিয়ে দিতে লাগলো। তার সেই চোখের পানির কোনো মূল্য আমার কাছে ছিল না। গুহার কাছে পৌঁছতেই জেমস আর গুরু আমার জন্য অপেক্ষা করছিলেন। মশাল তখনও জ্বলছিল, কিন্তু ভেতরে পরিবেশ ছিল আরো শীতল, আরো ভারী, যেন বাতাসও এই ভয়ঙ্কর পাপের ভার নিতে অক্ষম। জেমস শিশুটিকে আমার কাছ থেকে নিতে চাইল, কিন্তু সে কিছুতেই আমাকে ছাড়ছিল না। সে আমার দিকে তাকিয়ে করুণ ভাবে ফিসফিস করে বলল,
আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে বলেছিলে। তার সেই নিষ্পাপ অনুরোধ আমার হৃদয়ের সবচেয়ে কঠিন অংশকেও যেন ক্ষণিকের জন্য বিদ্ধ করল। কিন্তু জেমস আমাকে চোখের ইশারায় কঠোর হওয়ার নির্দেশ দিল। আমি শক্ত হাতে তাকে জেমসের কাছে তুলে দিলাম। গুরু তখন স্যানগোর মূর্তির সামনে দাঁড়িয়ে চূড়ান্ত মন্ত্র পাঠ করতে শুরু করেছেন। মন্ত্রের শব্দগুলো গুহার ভেতরে অন্ধকার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, যা সেইখানকার পরিবেশকে আরো অশুভ করে তুলছিল। বাচ্চাটা ভয়ে একদম বরফের মতো জমে যায়। সেই ভয়কে কাজে লাগিয়ে তাকে একটা মাটির উপরে শুইয়ে দেয়া হলো। তার মায়াবী চোখ দুটো এত জলে ভেজা, কিন্তু ততক্ষণে তার কান্না থেমে গেছে। সে বুঝে গেছে এখানে কান্না শোনার মতো কেউ নেই। সে শুধু ফ্যাল ফ্যাল করে চারপাশে দেখছিল। সেই শিশু বাচ্চাটিকে বলি দেওয়ার সেই ভয়ঙ্কর রাতটা ছিল আমার জীবনে এক চূড়ান্ত মাইল ফলক। একজন সাধারণ মানুষ এমন নৃশংসতা দেখলে পাগল হয়ে যেত। তার জীবনে নেমে আসতো অনুতাপের তীব্র স্রোত। কিন্তু আমার ক্ষেত্রে হলো তার সম্পূর্ণ বিপরীত। বলি সম্পূর্ণ হওয়ার পর আমার হৃদয়ের শেষ অনুভূতিটুকুও মরে গিয়েছিল। আমার ভেতরে কোনো অনুতাপ ছিল না, কোনো ভয় ছিল না, কোনো কান্না ছিল না। ছিল শুধু অসীম ক্ষমতা হাতে পাওয়ার এক তীব্র তৃপ্তি। আর এই নির্মম কাজের ফলস্বরূপ কাল্টের নেতারা আমাকে নতুন শক্তি ও মর্যাদা দিলেন। চারিদিকে তখন খবর ছড়াতে শুরু করেছে বস্তিতে একটি শিশু নিখোঁজ, তার গৃহহীন মা রহস্যজনকভাবে খুন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, পুলিশের তৎপরতা আর সাংবাদিকদের আনাগোনা। কিন্তু এই সমস্ত নেতিবাচক প্রভাব আমার উপরে কোনো চাপ সৃষ্টি করেনি, কারণ আমি তখন মানুষ নই, আমি স্যানগোর আশীর্বাদ পুষ্ট সর্পছায়া। আমার জীবনে সেই সময়টা ছিল এমন, আমি রাতে ভয়ঙ্কর কাজ করছি আর দিনে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছি। তখনই আমার অভিশাপে চূড়ান্ত খেলা শুরু হলো। আমার জীবনে নেমে এলো এক অলিখিত কাল বৈশাখী ঝড়। পরীক্ষার অল্প কিছুদিন আগে একদিন জেমস আমাকে বলল, সন্ধে, তোমার হৃদয়ের বাঁধন ছিঁড়তে হবে। আমি তখনও তার কথার গুরুত্ব বুঝতে পারিনি। আমি শুধু বলেছিলাম, আর নয়, আমি তো সব দিয়েছি। অনিতা তোমার দুর্বলতা, তাকে সরাতে হবে। না না, অনিতাকে ছেড়ে দিন। কাল্টের নিয়ম পরিবর্তিত হয় না। তোমার অজান্তেই অনিতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন তুমি একটি আদেশ মানবে শুধু। আজ রাতেই অনিতাকে বলি দেয়া হবে। অনিতাকে তুলে নেওয়া হয়েছে শুনে মুহূর্তের মধ্যে আমার চোখে অন্ধকার নেমে এলো। এই দুনিয়ার অন্য কারো প্রতি আমার কোনো মায়া ছিল না, কিন্তু অনিতাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। আমি চিৎকার করে বললাম, এটা কখনো হতে পারে না জেমস, তুমি মিথ্যা বলছো। সন্ধে, তোমার আগে এরকম বলি আমাকেও দিতে হয়েছে। এখন দুঃখ প্রকাশ করার সময় নয়। তুমি মর্যাদা পেতে হলে আদেশ পালন করো, আর যদি অমান্য করো তোমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে। জেমসের কথা শুনে আমার মস্তিষ্কের সব চিন্তা বন্ধ হয়ে গেল। আমার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হবে, আমার সমস্ত পরিশ্রম। আমার এক অংশে সেদিন নীরবে কান্না চলছিল, আর এক অংশে ক্রোধ জন্ম নিল। আমি আমাকে প্রকাশ করতে পারছিলাম না। দাঁতে দাঁত চিপে বললাম, আমি প্রস্তুত। চলো এই ধ্বংসের খেলা শেষ করি। সেদিন আমি যখন কাঁপতে কাঁপতে গুহার ভেতরে প্রবেশ করলাম, তখন ভেতরটা আরো শীতল, আরো ভারী হয়ে উঠল। গুরু স্যানগোর মূর্তির সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখ দুটো যেন অন্ধকারে উজ্জ্বল ছিল। সেখানে আরো কিছু সিনিয়র কাল্ট সদস্য ছিল, আর তাদের মাঝে একটি শীতল পাথরের ওপর অনিতাকে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছিল। সেদিন আমি চোখে আতঙ্ক সহ এক গভীর অবিশ্বাস, করুণা আর তীব্র ঘৃণা দেখতে পেয়েছিলাম। সে বুঝতে পেরেছিল ততক্ষণে আমি তাকে পাওয়ার জন্য জাদু ব্যবহার করেছি। তার দিকে যখন এগিয়ে গেলাম, তখন আমার চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছিল। অনিতা আমাকে দেখে তীব্র ঘৃণা নিয়ে ফিস ফিস করে বলল, এত শয়তান, তুমি তুমি তো এদের চেয়েও জঘন্য। তুমি আমাকে ধরে রাখতে চেয়েছিলে, কিন্তু কি দিয়ে? অনিতার কথাগুলো থাপ্পড়ের মতো আঘাত করে আমাকে। আমি জানি অনিতা সঠিক। তার ওপর কাল্টের সেই মায়া কেটে গেছে। সে এখন সবটা দেখতে পাচ্ছে, আমার আকাঙ্ক্ষা, আমার লোভ এবং এই কাল্টের চরম বিশ্বাসঘাতকতা। আমার ভেতরে তখন এক আগ্নেয়গিরির মতো ক্রোধ ফুটছিল। তারা আমার ভালোবাসাকে কেড়ে নিচ্ছে, যাকে পাওয়ার জন্য আমার এত ত্যাগ, এত সাধনা। আমি চিৎকার করতে চেয়েও কিছু বলতে পারিনি। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, কারণ আমার পাশে জেমস ও অন্যান্য সহ গুরু দাঁড়িয়ে। তারা আমার প্রতিটি অভিব্যক্তি লক্ষ্য করছে।
আমি অসহায়ভাবে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার এই নীরবতাই ছিল অনিতার কাছে আমার চূড়ান্ত অপরাধের স্বীকারোক্তি। আমি যখন নীরব ক্রোধ আর অসহায়ত্বের আগুনে পড়ছি, তখন গুরু আমাকে দিয়ে চূড়ান্ত আনুগত্যের পরীক্ষা নিতে চাইলেন। গুরু ইশারা করতেই কাল্টের দুজন সদস্য অনিতার হাত পায়ের বাঁধন খুলে দিল। অনিতা তখন আর দুর্বল নয়। বাঁধন খোলার সাথে সাথেই সে এক মুহূর্ত দেরি করল না। সে তার জীবনের শেষ ঘৃণাটুকু সেদিন আমার উপরে ছুড়ে দিল। সে আমার দিকে তাকালো। তার চোখে তখন আর কান্না নেই, আছে শুধু আগুন। সে তার সমস্ত শক্তি একত্রিত করে সজোরে আমার গালে একটা চড় বসালো। চড়টা এতই তীব্র ছিল, আমার মুখ ঘুরে গেল। সেই নীরব গুহার মধ্যে সেই চড়ের আওয়াজটা ছিল এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো। কাল্টের সদস্যরা অবাক হলেও গুরু বা জেমস কোনো প্রতিবাদ করলেন না। তারা এই দৃশ্য উপভোগ করছিলেন। তারা দেখতে চাইছিলেন আমি, অর্থাৎ তাদের পুতুলটা, কিভাবে জীবনের সমস্ত কিছু উৎসর্গ করি। আমি নিজেকে সামলে নিয়ে অনিতার দিকে তাকালাম। আমার গালে তখন তার হাতের ছাপ। আমার চোখ তখনও জলে ভেজা। আমার মনে হলো এই থাপ্পড়টা যেন আমার সমস্ত পাপের প্রতীক। অনিতা তখন ঘৃণায় কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, তুমি সব কেড়ে নিয়েছ। তোমার শেষ পরিণতিটা যেন ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর হয়। আমি মরে যাব। তার চোখে মুখে তখন ছিল কাল্টের প্রতি এক চরম প্রতিবাদ, আর তার থেকেও বেশি ঘৃণা। পাশে দাঁড়িয়ে জেমস তখন তাচ্ছিল্যের হাসি হাসছে। সেই হাসি দেখে আমার সমস্ত অসহায়ত্ব মুহূর্তে এক চরম ঘৃণায় পরিণত হলো। আমি তখন বুঝতে পারলাম আমার কাছে অনিতাকে বাঁচানোর কোনো পথ নেই। আমার এই চরম অসহায়ত্ব আমি শুধু দাঁতে দাঁত চিপে নীরবে অসহায়ত্বকে হজম করলাম। আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না, কারণ আমি জানতাম আমার সব প্রতিশোধের পথ বন্ধ হয়ে যাবে। প্রচন্ড রাগ, ক্ষোভ আর অপমান সহ্য করে আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কানে ভেসে আসলো মন্ত্রপাঠের শব্দ। আমি অসহায়ের মতো চোখ বুজে রইলাম। মন্ত্রপাঠ শেষে বলির পূর্বে সেদিন অন্যান্য কার্যক্রমগুলো সহজ করে দিলেন গুরু। নির্যাতন ও নির্মমতার কোনো আভাস পেলাম না। সেটা কি ছিল আমার প্রতি দয়া নাকি করুণা? সেই প্রশ্নের উত্তরটা অনেক জটিল। এসবের কোনো কিছু সেদিন আমাকে সান্ত্বনা দিতে পারেনি, কারণ আমি জানি সেদিন সেই মুহূর্তে আমি কতটা ভেঙে পড়েছিলাম। আমি কালকে এত কিছু দেওয়ার পরেও কিভাবে পারলো ওরা আমার আনুগত্য প্রমাণ করার জন্য এই উপায় খুঁজে বের করা? অনিতাকে উদ্দেশ্য করে গুরু বললেন, শোনো, আমরা যাকে বলি দেই, বলির পূর্বে আমরা অনেক কিছু করে থাকি। তুমি ভাগ্যবতী, তোমার সাথে আমরা দয়া দেখাচ্ছি। তুমি এই মূর্তির সামনে মাথা নিচু করে বসো। কোনো প্রতিবাদ ছাড়া গুরুর কথা মেনে নিল। সে মাথা নুয়ে বসে রইল কুৎসিত মূর্তির দিকে। গুরু এবার আমার হাতে বলি দেয়ার রামদা তুলে দিলেন। টুন্ডে, তোমার দুর্বলতা দূর করো। আমি রামদা ফেলে দিয়ে বললাম, দয়া করো, আমি পারবো না নিজের হাতে বলি দিতে। দয়া? তোকে না প্রথম দিনই বলেছি কাল্টের কোনো নির্দেশ অমান্য করলে কঠিন শাস্তি পেতে হবে। আমার আর কিছু করার ছিল না। প্রচন্ড ঘৃণা নিয়ে শুধু চেয়েছিলাম গুরুর দিকে। একরাশ নীরবতা ভেঙে একটা দীর্ঘশ্বাস নিয়ে রামদাটা তুলে নিলাম। আমি অনিতার দিকে শেষবারের মতো তাকালাম। সেও তখন স্থির চোখে দেখছে। তার চোখে এখন কোনো ভয় নেই, আছে শুধু কঠিন ঘৃণা। আমার আত্মা তোমাকে অভিশাপ দিচ্ছে, তুমি নরকে পৌঁছবে। অনিতা শেষবারের মতো বলতে পেরেছিল। সেই অভিশাপ আমার কানে বাজতে বাজতে এক কোপে আমি তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলি। আমি বসে পড়লাম গুহার ভেতরে। আমি তখন প্রাণহীন এক জীবন্ত লাশ। ঘটনার এই চরম মুহূর্তে এসে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ববি ভাইয়ের কথা শেষ হতেই আমি ববি ভাইকে জিজ্ঞেস করি, কি বলছেন ভাই? যে টুন্ডে কালকে যোগ দিল, সেই টুন্ডেকে দিয়েই অনিতার বলি? কেমন নিষ্ঠুরতা এটা! হ্যাঁ, এটাই শেষ পর্যন্ত হলো। ঘুরতে তখন রাত 2টো পেরিয়ে গেছে। আমাদের পেছনে থাকা আজাহার আল মদিনার বিশাল আলো নিভে গেছে। চারপাশে থাকা উঁচু ভবন থেকে মৃদু আলো আসছিল। সময়ের সাথে সাথে সেই আলোগুলো যেন মিলিয়ে গেল। পার্কিং লটে বসে আমরা তিনজন, আমি, ববি ভাই ও জোকস, সার্জা পুলিশের একটি টহল গাড়ি আমাদের সামনে এসে 2-3 মিনিট ধরে পর্যবেক্ষণ করে আবার ঘুরে গেল। আগামীকাল সকালে ডিউটির চিন্তা, সহকর্মীর ফোন, কোনো কিছুতেই সেদিন আমার মন বসল না। ববি ভাই এমন ভাবে ঘটনাটি
বর্ণনা করেছিলেন, যেটা দেখে মনে হচ্ছিল উনি যেন নাইজেরিয়াতে ফিরে সেই দৃশ্য পুনরায় দেখছেন। প্রায় 4 দশকে চাপা কষ্টটা আমি ওনার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠতে দেখেছিলাম। সার্জা থেকে ঘটনার বর্ণনা শুনেছিলাম আমরা, কিন্তু আমাদের মনে হচ্ছিল আমরাও সেই দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছি। সেদিনের সেই মুহূর্তের কিছু ছবি আমি আপনাকেও দিয়েছিলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো আমার এই অতিরিক্ত কথা শুনতে গিয়ে বিরক্ত হচ্ছেন, বারবার ঘটনা থামিয়ে দেয়াতে আপনারা ধৈর্য হারাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, সেদিন এমন কষ্টের ছাপ আমি দেখেছিলাম ববি ভাইয়ের চোখে মুখে, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি ববি ভাইকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই, অনিতাকে টুন্ডে বলি দিল, ওর ভেতরে কি কোনো মানসিক প্রভাব পড়লো না? সে আপনাদের ভালো বন্ধু, আপনি কি দেখলেন? টুন্ডের গতিবিধি কেমন মনে হলো? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। আমি বললাম, কিরে টুন্ডে, 3য় বর্ষের পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি, আজকাল দিনে রাতে তোকে নিয়মিত ক্যাম্পাসে পাওয়া যায় না। আমার প্রশ্ন শুনে টুন্ডে অপ্রস্তুত হয়ে জবাব দিয়েছিল, অনিতা চলে গেছে, আমার মন ভালো নেই। চলে গেছে? কোথায় গেছে? কি হয়েছে? যে ঠিকানায় তার যাবার কথা ছিল আমি নিজেই তাকে সেখানে পাঠিয়েছি। জানি না আমি কেন এরকম করলাম। আমার আর কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। সে দ্রুত চলে গেল। আমি মনে মনে ভাবলাম, অনিতা হয়তো বাড়িতে গেছে, অথবা ওদের ভেতরে কোনো ঝামেলা হয়েছে। সেই মুহূর্তে টুন্ডের সেই গভীর কথার মানে আমি বুঝতে পারিনি। ঠিক তার 2 দিন পরে ক্যাম্পাসে পাওয়া গেল জেমসের ক্ষতবিক্ষত বিভৎস মরদেহ। ববি ভাই যখন বললেন জেমসের বিভৎস মরদেহ পাওয়া গেছে, এটা শোনা মাত্র ঘটনার আকর্ষণীয়তা বুঝতে পেরে নড়ে চড়ে বসলাম। সারাদিন পরিশ্রম করে মধ্যরাত পর্যন্ত জেগে থাকার ক্লান্তি নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল। প্রশ্ন করলাম ববি ভাইকে, জেমসের মৃত্যুর ব্যাপারে কি জানতে পারলেন? ববি ভাই আবার বলতে শুরু করলেন। টুন্ডে বলছে, অনিতার তাজা রক্তে সেনগোর মূর্তি পবিত্র হয়েছিল, কিন্তু আমার জীবনে নেমে এলো চিরকালের অভিশাপ। আমার প্রেমিকা, যাকে পাওয়ার জন্য আমি কাল্টের কাছে বিক্রি হয়েছিলাম, তাকে নিজের হাতে বলি দিয়েছি। সে আমাকে বলে গিয়েছে আমি নরকে পৌঁছবো। আমি জানতাম এই অভিশাপের ভার এখন আমার কাঁধে। কাল্টের প্রতি ঘৃণা এবং প্রচন্ড ক্ষোভ জন্মালো আমার ভেতরে। সেই ক্ষোভ থেকে, সেই ঘৃণা থেকে জন্ম নিল এক চূড়ান্ত প্রতিশোধের পরিকল্পনা। জেমস, সেই শীতল চোখের মানুষটা, যে আমার পথ চলাকে নিয়ন্ত্রণ করেছিল, যে আমাকে আদেশের দাস বানিয়েছিল, যে আমার ভালোবাসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অনিতাকে ছিনিয়ে নিয়েছিল, তার কিছু একটা না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। অনিতাকে নিজ হাতে হত্যা করার পরে আমি রাতভর ঘুমোইনি। আমার মস্তিষ্কের প্রতিটি কোষ কেবল একটাই চিন্তা করছিল, জেমসের বিচার। ইতিমধ্যে নির্দেশনা পেয়ে গেছি, কাল্টের হয়ে প্রশ্নপত্র ফাঁস করে গুরুত্বপূর্ণ ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। আমার আর কিছু করতে হলো না, শিকার নিজেই ধরা দিল। গভীর রাতে জেমস আমাকে ডাকলো ক্যাম্পাসের পেছনে একটি পরিত্যক্ত জায়গায়। আমি সেখানে গেলে সে জানতে চাইল আমি তার জন্য প্রশ্নপত্র বিতরণের ব্যবস্থা কতটুকু করেছি। সে হাসতে হাসতে বলল, কি ব্যাপার টুন্ডে, কেমন লাগছে? একটু কষ্ট হচ্ছে বুঝি? অনিতার জন্য দুঃখ করো না, সে ছিল তোমার দুর্বলতা। তার মুখে অনিতার নাম শুনে আমার ভেতরে ক্রোধের বাঁধন ছিঁড়ে গেল। আমার চোখ আগুনের মতো জ্বলজ্বল করে উঠল। আমি প্রশ্নপত্রগুলো মাটিতে ফেলে দিলাম। জেমস বিস্মিত হলো। তার অহংকার তার চোখে অবিশ্বাস নিয়ে এলো। সে ভ্রু কুঁচকে বলল, কি করছো টুন্ডে, তুমি কি? আমি চুপচাপ তাকালাম। আমার মুখে কোনো শব্দ ছিল না, কিন্তু আমার সেই দম বন্ধ করা নীরবতা তার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল। আমার চোখ দেখে সে বুঝতে পারল আমি এখন আর তার দাস নই। জেমস যখন কিছুটা সতর্ক হয়ে পিছিয়ে যেতে চাইল, তখনই বিদ্যুৎ গতিতে বন্দুক বের করে তার উপরে ঝাঁপিয়ে পড়লাম। আমার প্রতিটি পদক্ষেপ ছিল অনিতার দেয়া থাপ্পড়ের প্রতিশোধ। প্রতিটি আঘাত এবং জেমসের তাজা রক্ত যেন আমার সমস্ত পাপ, সমস্ত যন্ত্রণা ধুয়ে দিতে লাগলো। সে নিথর হয়ে গেছে, কিন্তু আমি থামিনি। এটা তোর জন্য জেমস। আমি তাকে নৃশংসভাবে কোপ দিতে লাগলাম। সেদিন আমি তার শরীরের কোনো অংশে আঘাত করতে বাদ রাখিনি। জেমসকে খুন করার পর আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। তার ক্ষতবিক্ষত দেহটা সেখানে ফেলে রেখে আমি দ্রুত সেখান থেকে পালিয়ে গেলাম। আমার কাছে তখন কোনো কিছুই জরুরি ছিল না। আমাকে বাঁচতে হলে এই কাল্টের নাগালের বাইরে চলে যেতে হবে। আমি সোজা শহরের শেষ প্রান্তের দিকে ছুটলাম, যেখানে আমার বাড়ি। আমি তখন ফেরারি, অপরাধী, একজন হত্যাকারী, কিন্তু একই সঙ্গে আমি এক বিশ্বাসঘাতক
কিন্তু সেই স্বাধীনতা ছিল এক অপ্রিয় মিথ্যা। আমি ভুলে গিয়েছিলাম আমি এক গভীর অন্ধকারের সঙ্গে চুক্তি করেছিলাম। আমি যখন আমার রক্ত দিয়ে স্যানগোর কাছে আমার আত্মা সমর্পণ করি, তখন সেই প্রক্রিয়াটি শুধু একটি মন্ত্র বা প্রতীক ছিল না, এটি ছিল আমার অস্তিত্বের পুনর্লিখন। আমি চাইলেও এই সংগঠন থেকে আর বেরিয়ে আসতে পারবো না। আমি পালিয়ে বাড়ি চলে আসি এই আশায় যে হয়তো কোনো সমাধান হবে। আমি কাল্টকে নয়, শুধু একজন অত্যাচারীকে সরিয়ে দিয়েছিলাম। বাড়িতে আসার পরের দিন আমি স্বপ্নে দেখলাম গুরু সেই গুহার ভেতরে স্যানগোর সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করছেন। তিনি ক্রোধে জ্বলছেন আর স্যানগোর কাছে আমার শাস্তির জন্য প্রার্থনা করছেন। গুরু চিৎকার করে বলছেন, যে আত্মা তোমার, যে নিজ রক্ত দিয়ে কালচের নামে তোমার কাছে আত্মা বিক্রি করেছে, সে মুক্তি পেতে পারে না। সেই আত্মাকে শাস্তি দিতে 4 জন অভিশপ্ত পিশাচকে পাঠাও। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি। আমার শরীর ঘামে ভেজা, হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছিলাম। গুরু যখন আমার ওপর এই 4টি পিশাচ চালান করেন, তখন আমি জানতাম না শাস্তি কতটা ভয়াবহ হতে চলেছে। সেই স্বপ্নের পর থেকে আমার অভিশাপ শুরু হয়। আমি লক্ষ্য করলাম আমার ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কমে গেল। বাতাস ভারী হয়ে এলো। চারপাশে কেউ নেই, তবু মনে হলো কেউ যেন ফিস করে কথা বলছে। এরপর মেহেদী আবার বলছেন, আমাকে বাবু ভাই বললেন। টুন্ডি যখন ঘটনার বর্ণনা করছিল, তখন সে বারবার থেমে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার সাথে অদৃশ্য কেউ কথা বলছে। যাই হোক, এখন বলছি কারা এই পিশাচ। প্রথম জন ছিল ক্রোধের প্রতীক, দ্বিতীয় জন ছিল শোকার্ত, তৃতীয় জন যার কাজ আমি কিভাবে দানবে পরিণত হলাম সেই ঘটনাগুলো বারবার আমাকে শোনানো, আর চতুর্থ জন ছিল মৃত্যুদূত। আমার বিক্রি করে দেয়া আত্মা এখন তাদের খাদ্য। সেই রাত থেকে শুরু হলো প্রতিটা রাত নরক যন্ত্রণা নিয়ে বাঁচা। ঠিক যেমনটা আমি শুরুতে বলেছিলাম, চতুর্থ পিশাচটা প্রতি রাতে এসে আমার গলা টিপে ধরত। আমার ফুসফুস ফেটে যেত। তখন আমি অনিতার মুখটা দেখতে পেতাম। মনে হতো ও বলেছিল, তুই নরকে পৌঁছবি। আমার চোখে ভেসে উঠত হায়ুর সেই হাসি মুখ, আমার প্রাণপ্রিয় বন্ধু। এরপরেই ভেসে আসে আমার ছাত্রনেতা ইবুকার বীভৎস হত্যার দৃশ্য, যে ছিল আমার প্রথম রিচুয়াল কিলিং এর শিকার। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য মনে আসে সেই গৃহহীন মা আর 6 বছরের শিশুর সেই করুণ আর্তনাদ। নিষ্পাপ সেই শিশুটি, যার উপরে আমি সবচেয়ে বেশি অন্যায় ও পাপ করেছিলাম। মেহেদী বলছেন, আমি ঘটনাটির মূল পর্ব অর্থাৎ কাল্টের সেই ভয়ানক অভিজ্ঞতা এখানে শেষ করে দিলাম। বিশ্বাস করুন, এই ঘটনাটি লিখতে গিয়ে আমার ধৈর্যের বাঁধন ছিঁড়ে গেছে। আপনাদের প্ল্যাটফর্মের জীবনে অনেক ঘটনা পাঠিয়েছি, কিন্তু এই ঘটনাটি লিখতে গিয়ে আমি কতবার থেমে গেছি সেই ব্যাখ্যা দিয়ে। এই ইমেলটিকে আর লম্বা করতে চাই না। শুধু এটুকুই বলি, এই কাহিনীর প্রতিটি বাঁকে আমি টুন্ডের যন্ত্রণা অনুভব করেছি। ঘটনার শেষ অংশে এসে আমি বিস্তারিত বর্ণনা না করতে পারার জন্য দুঃখিত, কেননা এর পরের পরিণতিটা ছিল আরো মর্মান্তিক, আরো সেন্সিটিভ। আমার সংগ্রহ করা তথ্য অনুযায়ী টুন্ডেকে আর যন্ত্রণা সইতে হয়নি। তার পরিবারের সম্মতিতে তাকে সেই কষ্ট থেকে চিরতরে মুক্তি দেয়া হয়েছিল। এটা করা হয়েছিল নাইজেরিয়ার প্রচলিত স্যাক্রিফাইস অফ লাইফ নিয়ম অনুসারে। এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে যে সকল নিয়ম ও আচার অনুষ্ঠান করা হয় তার সবকিছু বর্ণনা করার মতো নয়। আমি শুধু মূল বিষয়গুলো আপনাকে জানাচ্ছি। প্রথমত, টুন্ডে তার আত্মা স্বেচ্ছায় বিক্রি করেছিল বলেই তাকে কোনো কবিরাজ ভালো করতে পারেনি। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে ইবো গোত্রের একজন ডিবিয়া টুন্ডের বাবা মাকে জানালেন, তাকে সৃষ্টিকর্তার নামে বলি দিয়ে দাও, কেননা সে শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিয়েছে। এই বলি সৃষ্টিকর্তা গ্রহণ করুক বা না করুক, অন্তত তোমাদের ছেলে তার এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এবার বলছি এই ডিবিয়াকে। নাইজেরিয়ার ইবো সংস্কৃতিতে ডিবিয়া হচ্ছেন একজন অত্যন্ত সম্মানিত আধ্যাত্মিক বিশেষজ্ঞ, যিনি শুধু একজন কবিরাজ বা চিকিৎসক নন, তিনি সেই সাথে ভবিষ্যৎবাণী করে থাকেন। ডিবিয়া সাধারণত কালো জাদু বা অশুভ শক্তির মোকাবেলা করে থাকেন। ডিবিয়া টুন্ডের এই চরম মুক্তির জন্য এই পরামর্শ দিয়েছিলেন। তাছাড়া টুন্ডের শেষ ইচ্ছা এটা, এবং আর কোনো উপায় না থাকার কারণে টুন্ডেকে সেই নির্দিষ্ট রাতে বলি দেয়া হয়েছিল। হতে পারে সেটা কোনো চন্দ্রগ্রহণের সময় অথবা অমাবস্যার রাতে। এই ব্যাপারটি আমার সঠিক জানা নেই। আমি যেটুকু জানতে পেরেছি সেটা হলো, সাধারণত ইবো বা নাইজেরিয়ার প্রথা অনুযায়ী
এই সব ক্ষেত্রে জীবন উৎসর্গ করা হয় না, সমাধানের জন্য পশু বলি বা দ্রব্যাদি দিয়ে দেবতার কাছে নিবেদন করা হয়। কিন্তু টুন্ডের ক্ষেত্রে সেটা করা সম্ভব হয়নি, কেননা তার আত্মা কোনো অশুভ সত্তার যেমন কাল্ট বা স্যানগোর কাছে বিক্রি করা হয়েছিল। এই বলি উৎসর্গ ছিল আত্মার মুক্তি, চুক্তি ভঙ্গ, শান্তিপূর্ণ সমাপ্তি। সেই বলিদানে ববি ভাই ও তার বন্ধু আদেবায়ও উপস্থিত ছিলেন। টুন্ডের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর আগে তাদেরকে দেখে বিদায় নেয়া। ওনারা টুন্ডের বাড়িতে 2 দিন থেকে টুন্ডের রাতের সেই নরক যন্ত্রণা দেখার পাশাপাশি তার শেষ পরিণতি দেখে অশ্রুসিক্ত নয়নে ফিরে এসেছিলেন ক্যাম্পাসে। এবার বলছি সার্জার, সেই রহস্যময় লোকটার কথা। ঘটনার শুরুটা যাকে দিয়ে করেছিলাম, অর্থাৎ সার্জার সেই লোকটা যিনি দিনে রাতে একা একা নির্জন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন। টুন্ডের ঘটনাটি শোনার পর তার বিষয়ে আর নতুন করে কোনো কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। ববি ভাই তাকে একদিন সরাসরি জিজ্ঞেস করেছিলেন সে কোনো সংগঠন থেকে পালিয়ে এসেছে কিনা। তখন নাকি সেই লোকটাও প্রচণ্ড আতঙ্কিত হয়ে কোনো কথার উত্তর না দিয়ে ববি ভাইকে এড়িয়ে চলে যায়। ধারণা করা হয় সেও কোনো গোপন সংগঠনের সাথে জড়িত ছিল এবং সেও টুন্ডের মতোই কোনো অভিশাপ বহন করছে। টুন্ডের এই ঘটনাটি ববি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ছিল আমার জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার। সেটা কেন, এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। লিসেনার্স, আপনারা আজকে ঘটনাটি একটি সতর্কতামূলক বার্তা হিসেবে নিন। বিশেষ করে যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনারা কাল্টের ভয়াবহতা সম্পর্কে জানেন। জানতে পারলে একজন সাধারণ ছাত্র কিভাবে ক্ষমতার লোভে নিজেকে দানবে পরিণত করে, তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেই সম্পর্কে ধারণা নিন। আপনারা অনেকে বাগলার ও লালা দাদুর ঘটনা শোনার আগ্রহ প্রকাশ করে আমাকে মেসেজ দিয়েছেন। আমি জানি আপনারা বাগলা দাদুর ঘটনা অনেক পছন্দ করেন। আমি আপনাদের অনুরোধ অবশ্যই রাখবো। আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলেই মেহেদি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি আপনার এই দীর্ঘ ঘটনার জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। আমরা আজকের মতো বিদায় নেব এবং আশা করব যে আপনারা এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন তারা উপভোগ করেছেন। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ঘটনাটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। আর অবশ্যই যাবার আগে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, কথা হবে আবারও।